বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 21শে এপ্রিল 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের সুনির্দিষ্ট প্রতীক আইনের তৃতীয় ক্লাস, এবং আজকে আমরা আলোচনা করব সুনির্দিষ্ট প্রতীক আইনের 8 ও 9 ধারার বাকি অংশ। গতদিন আমরা তাড়াহুড়ার কারণে সুনির্দিষ্ট প্রতিকার আইনের এই 8-9 ধারা ভালোভাবে শেষ করতে পারি নাই। তো আমি একটু মনে করাই দেই যে যদি কাউকে স্থাবর সম্পত্তি থেকে বেদখল করা হয় এবং সে যদি মালিক হয়, তাহলে সত্ত্ব এবং দখল দুইটাই ফেরত পাবার জন্য সে মামলা করতে পারে 8 ও 42 ধারায়, নাকি? এবং এই 8 ও 42 ধারার মামলার তামাদি মেয়াদ 12 বছর। কোর্ট ফি দিতে হবে, অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। এই মামলা যে কোনো ব্যক্তির বিরুদ্ধে করা যায়, তাতে সে সরকার হোক আর যে হোক। অপরদিকে আপনি ধরেন মালিক না, বা আপনি মালিক মালিক বা মালিক না যাই হন না কেন, আপনারে একজন বেআইনি ভাবে বেদখল করছে, তাহলে তার বিরুদ্ধে আপনি দখল পুনরুদ্ধারের মামলা করতে পারবেন 9 ধারায়। তো 9 ধারার মামলাটা মালিকও পারে, অন্য কেউ পারে, কিন্তু 9 ধারার মামলা সরকারের বিরুদ্ধে করা যায় না। আর 9 ধারার মামলার তামাদি মেয়াদ 6 মাস। 8 ধারার মামলায় দেখাতে হয় সত্ত্ব। এ জায়গায় দখল বেদখলের কোনো বিষয় না, এটা আপনার মানে দেখাইলে ভালো, না দেখাইলে সমস্যা নাই। 8 এবং 42 ধারার মামলা আমার দেখাইতে হবে আমার সত্য আছে কিনা। আর 9 ধারার মামলা আমার সত্য রিলেটেড কোনো কথা নাই। 9 ধারার মামলা আমাকে দেখাইতে হবে আমি দখলে ছিলাম এবং আমাকে আইনগত পন্থা ব্যতি রেখে আমাকে বেদখল করেছে। বোঝা গেল ভাই? এই হলো 8 এবং 9 ধারার পার্থক্য। এবং গতদিন বলেছিলাম যে যিনি মালিক তিনি যদি বেদখল হন, তিনি ইচ্ছা করলে প্রথমে 9 ধারার মামলা করে পরে যদি 9 ধারার মামলা যদি কি হয়ে যায়, হেরে যায় সে, তাহলে কিন্তু তার অপশন আছে 8 ও 42 ধারার মামলা করার। এবং এই ক্ষেত্রে এটা কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা দ্বারা বারিত হবে না। যদি বলে কেন, কারণ ওই 9 ধারাই বলা আছে যে 8 ধারার মামলা খারিজ হলে 8 ও 42 ধারা মামলা করা যাবে। এখন ওখানে সরাসরি বলা নাই যে 8 ও 42 ধারা মামলা করা যাবে, ওখানে বলছে যে অন্য কোনো সত্য থাকলে দাবি করা যাবে। এ হলো কথা। এখন আমরা গতদিন যেটা পড়েছিলাম সেটার ধারাবাহিকতায় দেখেন, 9 ধারার অধীন প্রদত্ত ডিক্রি বা আদেশের বিরুদ্ধে প্রতিকার পাইছেন। 9 ধারার অধীন প্রদত্ত ডিক্রি বা আদেশের বিরুদ্ধে প্রতিকার আপিল বা রিভিউ করা যাবে না। 9 ধারার অধীন 9 ধারার বিধান অনুযায়ী দায়েরকৃত মামলায় প্রদত্ত কোনো আন্ডারলাইন করেন আদেশ বা ডিক্রির বিরুদ্ধে কোনো আপিল বা রিভিউ করা যাবে না। বলছে যে 9 ধারার কোনো মামলায় যদি কোনো আদেশ দেয়, যদি কোনো ডিক্রি দেয়, তাহলে সেটার বিরুদ্ধে কি করা যাবে না? আপিলও করা যাবে না, রিভিউ করা যাবে না। যেহেতু আপিল রিভিউ করা যাবে না, সেহেতু কি করা যাবে? রিভিশন। এই যে দেখেন, রিভিশন করা যাবে। 9 ধারায় প্রদত্ত কোনো আদেশ বা ডিক্রির বিরুদ্ধে রিভিশন দায়ের করা যাবে। 9 ধারায় প্রদত্ত কোনো ডিক্রির বিরুদ্ধে রিভিশন করলে হাইকোর্ট বিভাগে, এবং আদেশের বিরুদ্ধে রিভিশন করলে চলে যাবে জেলা জজ অথবা হাইকোর্ট বিভাগে। কারণ আমরা এই যে 2 দিন আগে যে দেওয়ানি কার্যবিধি পড়লাম রিভিশন, ওখানে আমরা পড়েছি যে ডিক্রি হলেই রিভিশন কোথায়? হাইকোর্টে। আপিলযোগ্য ডিক্রি হলেই রিভিশন হাইকোর্টে, আর আদেশ হলে কখনো জেলা জজে কখনো হাইকোর্টে। তো তাহলে আমরা মনে রাখবো যে 9 ধারার আদেশ বা ডিক্রির বিরুদ্ধে আপিল হবে না, রিভিউ হবে না, হবে কি? রিভিশন। জেনে রাখা ভালো। তো দেখেন, 8 ধারায় প্রদত্ত কোনো ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। 8 ধারায় কোনো নিষেধ নাই, আইনে যা যা করা যায় 8 ধারায় আদেশের বিরুদ্ধে তাই করা যাবে। তো বিগত বছরে একটা প্রশ্ন পড়ি, দেখেন এটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আপনাদের আসার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে এরকম যে এই প্রশ্নটা দেখেন যে এমনিতে আপনাদের নতুন বইয়ের 2 নাম্বার, নো ড্যাশ শ্যাল লাই ফ্রম এনি অর্ডার অর ডিক্রি পাসড ইন এনি সুট ইনস্টিটিউটেড আন্ডার দিস সেকশন নর শ্যাল এনি ড্যাশ অফ এনি অর্ডার অর ডিক্রি বি অ্যালাউড। মানে ওই যে আপিল আর রিভিউ করা যাবে না, এই জায়গা 2টা ড্যাশ দিছে। তো প্রথমে হলো নো আপিল, আর পরের ড্যাশে হবে কি? রিভিউ। প্রথমে হবে নো আপিল, পরের ড্যাশে হবে রিভিউ। এটা কত ধারার প্রশ্ন বলেন তো? 9 ধারা। কত ধারা? 9 ধারা। তো তারপরে এখানে 2 নাম্বার প্রশ্নটা দেখেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা অনুযায়ী স্থাবর সম্পত্তি দখল উদ্ধারের ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ দায়ের করতে পারে কি? 9 ধারার ডিক্রি হলে প্রতিকার কি? রিভিশন। এখন আমরা চলে আসি যে 9 ধারার মামলার ক্ষেত্রে কি দোবারদোষ নীতি প্রযোজ্য? 9 ধারার মামলার ক্ষেত্রে কি রেস জুডিকাটা নীতি প্রযোজ্য কিনা? তার আগে আমার জানা দরকার যে রেস জুডিকাটা আপনাদের মনে আছে কিনা। মিলন নেন, মিলন সাহেব বলেন
রেস জুডিকাটা কাকে বলে? স্যার রেস জুডিকাটা আছে হলো আপনার 11 ধারায়। রেস জুডিকাটা হচ্ছে হলো স্যার একই বিষয়, মামলার বিষয় যদি একবার নিষ্পত্তি হয়ে যায়, হুম। ওই বিষয় নিয়ে দ্বিতীয়বার কোনো মামলা করা যাবে না। দ্বিতীয়বার মামলা করলে দ্বিতীয় মামলা খারিজ হয়ে যাবে নাকি? জি। মানে একই বিষয় নিয়ে একই পক্ষগণের মধ্যে একবার যদি এখতিয়ার সম্পন্ন আদালতে কোনো মামলা নিষ্পত্তি হয়ে যায়, তাহলে পরবর্তীতে যে হারছে বা যে জিতছে যাই হোক না কেন, ওই সেম মামলা যদি আবার করে তাহলে দ্বিতীয় মামলা বাড়িতে হবে, কারণ ওই একই বিষয় নিয়ে মামলা একবার নিষ্পত্তি হয়ে গেছে। এটা এই নিয়মটা কেন করলো? যাতে আজীবন মামলা না চলে। রেস জুডিকাটা যদি না থাকতো তাহলে আজকে যে মামলায় হারছে কালকে আবার যে দায়ের করছে, জীবনে আর কোন মামলার শেষ হতো না। উকিল সাহেবদের জন্য ভালোই হতো, বাট বাট বাস্তবে তো উকিল সাহেবদের জন্য ভালো হলেও একসময় জজদের আদেশের মধ্যে উনাদের মধ্যে মারামারি হতো, যে ওই জজ ডিক্রি দিয়েছে আর এক জজ ডিক্রি দেয় নাই। আচ্ছা, তো যাই হোক, এখন এই জায়গা বলতেছে কি ভাই শুনেন, আমার কথা শুনেন আগে। 9 ধারার মামলায় যদি আপনি হেরে যান তাহলে আপনি 9 ধারার মামলা করতে পারবেন না। কিন্তু 9 ধারার মামলা যদি হেরে যান তাহলে আপনি ওই সেম 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 সাবজেক্ট ম্যাটার নিয়ে আপনি 8 ও 42 ধারা মামলা করতে পারবেন। কারণ 9 ধারা তো আপনি শুধু চাইছেন দখল, এখন দখলেরটা আপনি কি গেছেন, হেরে গেছেন। হেরে যাওয়ার পরে আপনি 8 ও 42-এ চাচ্ছেন দখল প্লাস সত্য, দখল প্লাস সত্য। এখন আদালত যদি বলে যে তুমি তো একবার দখল চাইছিলা, আবার কেন তুমি এই জায়গা দখল চাইলা, তো দখলের বিষয়টা তো আগেই নিষ্পত্তি হয়ে গেছে। আদালতে এই কথা বলতেই পারে, সমস্যা নাই, আসলেও সত্য যে দখলের বিষয়টা আগেই নিষ্পত্তি হয়ে গেছে। কিন্তু এই জায়গায় 9 ধারার একটা বিশেষ বিধান আছে। 9 ধারায় বলা আছে যে বিশেষ ক্ষেত্রে, মানে যদি 9 ধারার মামলা হেরে যায় তাহলে সত্য যদি থাকে সত্যের উপর ভিত্তি করে মামলা করা যাবে। যদি 9 ধারার এই সুবিধাটা না থাকতো তাহলে 9 ধারার মামলা হারলে আমি 8 ও 42 ধারা মামলা করতে পারতাম না। বুঝতে পেরেছেন? এ হলো কথা। তো আমরা চলে আসি, দেখেন 9 ধারার মামলার ক্ষেত্রে কি দোবারদশ নীতি প্রযোজ্য? বেআইনিভাবে দখলচ্যুত ব্যক্তিকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় একটি সংক্ষিপ্ত প্রতিকার সামারি রেমেডি দিয়েছে। যে ব্যক্তি দখলচ্যুত হয়েছে সে সত্য প্রমাণ ছাড়া শুধুমাত্র তার পূর্ববর্তী দখল প্রমাণ করে 9 ধারায় দখল পুনরুদ্ধার করতে পারে। 9 ধারায় স্থাবর সম্পত্তিতে দখল উদ্ধারের জন্য মকদ্দমা দায়ের করা হলে এবং উক্ত মামলায় আদালত ডিক্রি দিলেও উক্ত একই সম্পত্তি বিষয়, আন্ডারলাইন করবেন, সত্য প্রমাণ করে দখল পুনরুদ্ধার করতে 8 ধারায় নতুন মামলা দায়ের করা যাবে, আন্ডারলাইন করবেন। এই ক্ষেত্রে 9 ধারা কোনো বাধা না। তার মানে সহজ কথা, আপনার 9 ধারায় যাই হোক না কেন 8 ধারা মামলা দায়েরে কোনো বাধা নাই। 9 ধারায় বিধান করা হয়েছে এরূপ সম্পত্তিতে তার সত্য প্রমাণ করতে, আন্ডারলাইন করেন, এরূপ সম্পত্তিতে তার সত্য প্রমাণ করতে এবং দখল উদ্ধার করতে এই ধারার কোনো কিছুই কোনো ব্যক্তিকে মকদ্দমা দায়ের করা হতে বারিত করবে না। দেখছেন, এইরূপ সম্পত্তিতে তার সত্য প্রমাণ করতে এবং দখল উদ্ধার করতে এই ধারার কোনো কিছুই কোনো ব্যক্তিকে মকদ্দমা দায়ের করা হতে বারিত করবে না। মানে 9 ধারার মধ্যে বলা আছে যে এই মামলায়, 9 ধারার মামলা যাই হোক না কেন, ওই সেম বিষয় নিয়ে আপনি কোনো সত্য প্রমাণ করতে বা দখল উদ্ধার করতে করতে মামলা করলে এই ধারার কোনো কিছু প্রযোজ্য হবে না। মানে এই ধারার কোনো কিছু নিষেধ করবে না। নাথিং ইন দিস সেকশন শ্যাল বার এনি পার্সন ফ্রম সুইং টু এস্টাবলিশ হিজ টাইটেল টু সাচ প্রপার্টি এন্ড টু রিকভার পজেশন দেয়ারঅফ। তো এখন তাহলে আমরা কি জানলাম? 9 ধারার মামলায় হারলে 9 ধারার মামলা আবার করা যাবে না, না না না। 9 ধারার মামলা হারলে 8 ও 42 করা যাবে। এখন প্রশ্ন আসে, যদি 8 ধারার মামলায় হারি তাহলে কি 9 ধারার মামলা করা যাবে? না। 8 তো সবার বড়, 8-এ তো আমি সত্যও চাইছি দখলও চাইছি। 8 যদি খারিজ হয়ে যায় তাহলে 9 করার তো প্রশ্নই আসে না। বুঝছেন? এই যে দেখেন, তো 9 ধারার মামলায় যে পক্ষ পরাজিত হয় সেই পক্ষ উক্ত সম্পত্তিতে তার সত্য প্রমাণ করে 8 ধারায় নতুন মামলা দায়ের করতে পারবে এবং এই ক্ষেত্রে দোবারদশ নীতি প্রযোজ্য হবে না। কিন্তু 9 ধারার মামলায় যে পক্ষ পরাজিত হয় সেই পক্ষ পূর্ববর্তী দখলের উপর ভিত্তি করে নতুন করে 9 ধারায় মামলা করতে পারবে না। 9 ধারার মামলা যদি হেরে যায় তাহলে নতুন করে 9 ধারার মামলা করা যাবে না, এবং যদি করে তাহলে দোবারদশ নীতি অনুযায়ী মামলাটি কি হবে? খারিজ। তো তাহলে এখানে যদি আমরা উদাহরণটা দেখি, এ বি এর বিরুদ্ধে দখল উদ্ধারের জন্য 9 ধারায় মামলা দায়ের করলো। আদালত এ এর বিরুদ্ধে ডিক্রি দিল, পরবর্তীতে সত্য প্রমাণ করে দখল উদ্ধারের জন্য এ 8 ধারায় নতুন মামলা দায়ের করতে পারবে। কিন্তু
এ দখলের জন্য 9 ধারায় নতুন করে মামলা করতে পারবে না, কারণ দখলের বিষয়টি ইতিমধ্যে কি হয়েছে, বুঝতে পারছেন? পরের টুকু আর পড়বো না, সমস্যা নাই। চলে আসে 8 ও 9 ধারা মামলার কোর্ট ফি। কোর্ট ফি আইন অনুসারে কোর্ট ফি হলো দুই প্রকার, একটা হলো অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি, একটা হলো ফিক্সড কোর্ট ফি। কোর্ট ফি শব্দের অর্থ হলো মূল্যানুপাতিক, মানে আপনি যদি জমি জমার মামলা করেন, সম্পত্তির মামলা করেন, তাহলে ওই সম্পত্তির মূল্যমানের উপর 2% কোর্ট ফি দিতে হয়। তবে 2% দিতে দিতে যদি সর্বোচ্চ 40,000 হয়, 40,000-এর বেশি দেওয়া লাগবে না। আর যদি অর্থের মামলা করেন, তাহলে কোর্ট ফি হলো 2.5% হারে যেতে যেতে যেতে, তবে 50,000-এর বেশি না, বুঝতে পারছেন? আর সত্যের মূল্য 2%। হ্যাঁ, সত্য না, সম্পত্তি, স্থাবর অস্থাবর, সেটা তো বিভিন্ন ধরনের মামলা হতে পারে, বাটোয়ারা সত্য যাই হোক না কেন। অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি অর্থ হইলে 2.5 আর এমনি হইলে 2%। তো এটা আপনার জানার বিষয়বস্তু, এমনি জানালাম, বাট পরীক্ষার জন্য নট ইম্পর্টেন্ট। এখানে যেটা আমার মনে রাখতে হবে, 8 ধারার মামলায় কোর্ট ফি দিতে হবে অ্যাড ভ্যালোরাম। অর্থাৎ আপনারা যদি সত্য সহ বেদখল করে আপনার বাড়ির মূল্য যদি 8 কোটি টাকা হয় এবং আপনি যদি 8 ও 42 ধারা মামলা করেন, তাহলে আপনাকে 8 কোটি টাকার কয় পার্সেন্ট দিতে হবে? 2%। তবে সর্বোচ্চ কত টাকার বেশি না? 40,000-এর বেশি না, বুঝছেন? আর যদি আপনি ওই বাড়ি নিয়ে 9 ধারার মামলা করেন, তাহলে আপনাকে দিতে হবে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিসের অর্ধেক। তার মানে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি যদি 40,000 হয়, তাহলে অর্ধেক কত? 20,000। জানালাগুলো একটু আটকে দেন, লক করে দেন। তো তাহলে এখানে দেখেন যে 8 ধারায় মূল্যের আনুপাতিক বা অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে, কিন্তু 9 ধারার মামলার বিষয়বস্তুর মূল্যের উপর যে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি হবে তার অর্ধেক কোর্ট ফি দিতে হবে। তাহলে আমার ওটা কি চলেনি কেবল পানি দিচ্ছে মনে রাখতে হবে, কেটলি। মনে রাখতে হবে যে তাহলে 8 ধারায় দিতে হবে কি কোর্ট ফি? অ্যাড ভ্যালোরাম। আর 9 ধারায় অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিসের অর্ধেক। তো বিগত বছরের একটা প্রশ্ন দেখেন যে নিম্নবর্ণিত কোন মামলায় অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে না? এই জায়গায় লেখছে দলিল বাতিল, চুক্তি বলবৎ, দখল পুনরুদ্ধার, বন্টন মামলা। এই জায়গা উত্তর অ্যাকচুয়ালি বন্টন মামলা দিছে, বাট উত্তর হবে দখল পুনরুদ্ধার। কারণ দলিল বাতিলে অ্যাড ভ্যালোরাম দেওয়া লাগে, চুক্তি বলবৎ কোণে অ্যাড ভ্যালোরাম দেওয়া লাগে। বন্টন মামলায় দুই ধরনের কোর্ট ফি আছে, ফিক্সড প্লাস অ্যাড ভ্যালোরাম। যদি আপনার সম্পত্তি আপনার দখলে থাকে, তাহলে বন্টন মামলার কোর্ট ফি দিতে হবে ফিক্সড। আর যদি সম্পত্তি আপনার দখলে না থাকে, তাহলে বন্টন মামলার কোর্ট ফি দিতে হবে অ্যাড ভ্যালোরাম। তো এই জায়গায় অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে না, উত্তর কোনটা যৌক্তিক বলেন? দখল পুনরুদ্ধার, কারণ এই জায়গায় অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিসের কি দেওয়া লাগে? অর্ধেক দেওয়া লাগে। তো সেলফ প্র্যাকটিসের এখানে মিলনের কাছে মাইক্রোফোন নাকি, পড়েন এ জায়গার 2 নাম্বার প্রশ্নটা পড়েন। এরূপ সম্পত্তিতে তার সত্য প্রমাণ করতে, এটা পড়েন এইরূপ সম্পত্তিতে তার জোরে সত্য পড়েন। প্রমাণ এবং দখল উদ্ধার এই ধারার কোনো কিছুই কোনো ব্যক্তিকে মোকদ্দমা দায়ের করা হতে বারিত করবে না। এরূপ সম্পত্তিতে তার সত্য প্রমাণ করতে এবং দখল উদ্ধার করতে কোনো কিছুই কোনো ব্যক্তিকে মোকদ্দমা দায়ের করাতে পারিত করবে না। কত কত ধারা? 9 ধারায়। 9 ধারা। 11 কে? 11 তো যাই নাই। আচ্ছা, 3 নাম্বারটা দেখেন, নাথিং ইন দিস সেকশন শ্যাল বার এনি পারসন ফ্রম সুইং টু এস্টাবলিশ হিজ টাইটেল টু সাচ প্রপার্টি এন্ড টু রিকভার পজেশন দেয়ারঅফ। এটাও কত ধারা? 9 ধারা। 5 নাম্বারটা দেখেন, নো সুট আন্ডার দিস সেকশন শ্যাল বি ব্রট এগেইনস্ট দ্য গভর্নমেন্ট। কত ধারা? 9 ধারা। বুঝতে পারছেন? সরকারি বিদ্যমান তারপরে 9 নাম্বারটা দেখেন, সুনির্দিষ্ট প্রতিকায় 8 ধারার বিষয়বস্তু কি? দখলের অধিকারী ব্যক্তি কর্তৃক সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি উদ্ধার। 8 ধারায় কি কোথাও মালিক শব্দটা বলছে? কোথাও মালিক শব্দ আছে? নাই। তো এই হলো, এখান থেকে পড়ে নিবেন। বিশেষ করে 20 নাম্বার প্রশ্নটা, এটা একটু ভুল আছে। 20 নাম্বার প্রশ্নটা আপনাদের সাথে মিলে কিনা দেখেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় নিম্নলিখিত কোনটি বিবেচ্য বিষয় হতে পারে? 9 ধারার কথা বলছে। বিরোধী সম্পত্তিতে বাদী সত্য আছে কিনা,
মকদ্দমা দায়েরের পূর্বে 6 মাসের মধ্যে বাদী দখলে ছিল কিনা, সম্মতি ব্যতীত এবং আইনগত পন্থা ছাড়া দখলচ্যুত করা হয়েছে কিনা। উপরের সবগুলো অ্যাকচুয়ালি উত্তর হবে খ আর গ। কোনটা বলেন? কারণ সত্য আছে কিনা এটা তো 9 ধারার ব্যাপার না। 9 ধারা হলো কি, দখল বেদখল হয়েছে কিনা। তো এই জায়গায় মোটামুটি সবই গুরুত্বপূর্ণ, পড়ে ফেলবেন সব কষ্ট করে। কোনোটা যদি না বুঝেন অবশ্যই এবারে জানাবেন যে স্যার এই প্রশ্ন বুঝি নাই। হ্যাঁ, তো 8 এবং 9 নিয়ে অনলাইন অফলাইনে যারা এই মুহূর্তে ক্লাসে আছেন, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। আট ও 9 ধারা দুইটা ধারা হচ্ছে, 8 ধারা হলো 3-4 লাইন আর 9 ধারা 5-6 লাইন। কিন্তু এই যে দেখেন, এই যে দা ল অফ স্পেসিফিক রিলিফ, এই জায়গা এই বইয়ের অর্ধেক আছে 8 আর 9 ধারা নিয়ে। বুঝতে পারছেন, মানে কেস ল। তো যদি 8-9 নিয়ে বেশি কিছু জানার ইচ্ছা থাকে তাহলে এই যে প্রবীর নিয়োগী স্যারের ল অফ স্পেসিফিক রিলিফ এটা পড়বেন। জি হ্যাঁ, পড়তেই পারে, সমস্যা নাই। কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা আমি প্রশ্ন করি, আপনাদের যদি না থাকে আমি প্রশ্ন করি। দেন এই মদিনা সুলতানের কাছে দেন। মদিনা সুলতানা, আপনি আপনার কেউ কথা বলবেন? স্যার আমি সানজিদা জিজ্ঞাসা করতেছিলাম, কারেন্ট চলে গেছিল, 9 ধারার কোর্ট ফিটা সম্বন্ধে যদি বলতেন, আমি ওটা শুনতে পারি নাই। 9 ধারার কোর্ট ফি তো ওখানে বলা আছে অ্যাডভ্যালেন্ট কোর্ট ফিসের অর্ধেক। 8 ধারায় যেটা দেবে 9 ধারা হবে সেটার অর্ধেক। আচ্ছা মদিনা সুলতানা বলেন, ধরেন আপনি আপনার বাড়িতে থাকেন, আপনার কয়েকজন প্রতিবেশী আপনাকে বেদখল করলো, টেনে হিসেবে আপনাকে বাসা থেকে বের করে দিছে। এখন আপনি এই মুহূর্তে সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে আপনার প্রতিকার কি বলেন? স্যার 9 ধারায় জি বলেন বলেন, নির্ভয়ে বলেন। স্যার 9 ধারায় মানে 9 ধারার মামলা করবেন মোকদ্দমা, কেন বলেন, ব্যাখ্যা দেন। স্যার ওই যে টেনে হিসেবে মানে ই করে যদি না টেনে এমনি হুমকি দিয়ে বের করতো তাইলে কয় ধারা করতেন? তাহলে 8 ধারা হইতো। বলেন বলেন বলেন। স্যার টেনে হিসেবে না আর আপনি এমনি 9 ধারার পক্ষে তাই তো? আচ্ছা দেন, আর তাহমিনারে দেন। 8 ও 42। 9 ধারায় তাহমিনা যেহেতু কয় ধারা বেদখল করবেন? বেদখল যেহেতু 9 ধারায়। বেদখল যেহেতু 9 ধারা, আর বেদখল না হইলে 8 ধারা। আচ্ছা যেহেতু আমি দখলে প্রথমে মালিকানা তো আমি, যদি আমি মালিক হই তাহলে আমি 8 ধারা আর আপনি সাজেশন দিচ্ছেন মক্কেলরে কত ধারার মামলা করার? 8 ধারার। ক্যা আমি মালিক কোন মানে বললেন দখলে 9 ছিলাম ধারা? না স্যার, আমি তো দখলে ছিলাম, যেহেতু আমি দখলে আছি এই আমার কোণে 8 ধারা। বেদখল। হ্যাঁ স্যার, এক্ষেত্রে 9 ধারা করা যাবে না? হ্যাঁ যাবে। দখলে আপনি আছেন কিভাবে? আপনার তো বেদখলই করতে, আমি বললাম না যে বাড়ি থেকে বের করে ফেলছে। ও, তাহলে স্যার আমি প্রথমে 9 ধারা করতে পারবো, 9 ধারার পর আমি 8 ধারাও করতে পারবো। কেন, ব্যাখ্যা দেন। তো মালিকানা শর্ত আছে। সেটা আমি মালিক যদি হই, আর মালিক মালিক কি না 9 হলে, ধারা মামলা করতে পারে? হ্যাঁ মালিক হলে 9 ধারাও করা যায়। পারে পারে পারে। পারে স্যার। রকিবুল দেন পিছনে, রকিবুল আপনি স্যার। কয় ধারা মামলা করবেন? স্যার 8 ও 42। 8 ও 42। 9 এর ধার ধারবেন না? প্রথমে 9 ধারায় করা যায়, কিন্তু পরবর্তীতে আবার 8 আর 42-এ করা যায় স্যার। প্রথমে 9 ধারা করা ভালো, তারপরে অপশন থাকে স্যার 8 ও 42-এ করা। প্রথমে 9 ধারা করা ভালো, কি কারণে ভালো ব্যাখ্যা দেন। স্যার প্রথমে 9 ধারায় করলে পরবর্তীতে 8 ও 42 ধারায় করা যায় মামলা। 9 ধারা করলে কোর্ট ফি কম দেওয়া লাগে নাকি? পরবর্তীতে যদি আমি হেরে যাই তাহলে তো আমার সত্য আছে 12 বছর সেই 70 উপর ভিত্তি করে পরবর্তীতে 8 ও 42 ধারায় করা যায়। জি লক্ষ্মণ সাহেব, 9 ধারার মামলায় হেরে গেলে বা 9 ধারার মামলা যাই হোক না কেন, 8 ও 42 ধারার মামলা যে করা যাবে এটা রেস জুডিকাটা দ্বারা পারিত হবে না কেন? স্যার একটা মামলায় যদি বিচার হয়ে যায় সেই ক্ষেত্রে পরবর্তীতে ওই ইসের উপরে
মানে আর পুনরায় মামলা করা যাবে না। সেটা তো জানি, আমি বলছি যে এটা রেস জুডিকাটা তারা পারিত হবে না কেন, বলতে পারবেন না? ইরাজ সাহেব পাশে স্যার প্রশ্ন বুঝছেন আমার? স্যার আরেকটু করলে ভালো হবে স্যার। বলছি যে 9 ধারার মামলা খারিজ হইলে 842 ধারার মামলা যে করা যাবে, এটা কেন করা যাবে? স্যার 8 ও কোথায় বলা আছে? স্যার 11 ধারায় বলা আছে 11 ধারায়। রেস জুডিকাটা স্যার। লালন দেন, লালন। স্যার স্যার এটা তো আপনার 8 ধারায় তো সত্য সহ দখল উদ্ধার, এই জন্য আর কি করা যাবে। প্রশ্ন বুঝছেন? 9 ধারায় করলে পরে 8 ধারা করা যাবে কেন? হ্যাঁ, এটা কোথায় বলা আছে? এটা তো 9 ধারায় বলা হয়েছে। 9 ধারায় বলা আছে, তো সেটা বলেন, 8 ধারার কথা বলেন কেন? না, আমি 9 বলছি ধারায় স্যার বলা যে- আছে ওই যে ওই ধারাটাই, জি স্যার। যে এই ধরনের মামলায় যদি সত্য থাকলে সত্য দখল চাওয়া যাবে, কোনো সমস্যা নাই। এই বৈধতাটুকু দিছে কোথায়? 9 ধারায়। 9 ধারায়। আচ্ছা, আখিনুর রে দেন। আখিনুর, স্যার কোন মামলা সরকারের বিরুদ্ধে করা যায় না? সরকারের বিরুদ্ধে 8 ধারা মামলা স্যার। 8 ধারা মামলা, প্রায় কাছাকাছি। নাইম গাজী 9 ধারা মামলা। এখন 3 জন বিচারক তো 2 জন 2 প্রকারের মত দিয়েছে, এখন আবুল হোসেন খানের কাছে মতামত নেব, দেন বলেন। 9 ধারার মামলা সরকারের বিরুদ্ধে করা যায় না। 8 ধারা কে বলছে? আপনি? নাইম গাজী? আখিনুর, আখিনুর 8 ধারা না, আখিনুর 9 ধারার মামলা সরকারের বিরুদ্ধে করা যায় না। তাহলে নাইম গাজী বলেন, সরকারের বিরুদ্ধে সরকার এসে ধরেন এক লোক রে বেদখল করছে, এখন ওই লোক অ্যাগ্রিভ, যদিও সে মালিক না, বাট সে সংক্ষুব্ধ, এখন তার এই মুহূর্তে প্রতিকার কি? সে তো মালিক না, সে মালিক না। 9 ধারা মামলা সে করতে পারতেছে না, আবার সে মালিকও না, তাহলে প্রতিকার কি? অনলাইনে কেউ পারবেন? রিড করতে হবে স্যার, সংবিধানের 2 ধারা রিড করতে হবে। সংবিধানের 102 অনুচ্ছেদ অনুসারে কি করবেন? রিড করবে। Read 102 অনুচ্ছেদ অনুসারে রিড করবে। তাই পীযূষ সেদেন কি লেখে শুনি, পীযূষ সেদেন। পীযূষ সাহেব, স্যার সুনির্দিষ্ট প্রতিকার মোট কয় প্রকার? 2 প্রকার। দুই প্রকার স্যার। 2 প্রকার, কি কি? সুনির্দিষ্ট প্রতিকার, ক্ষতিপূরণ প্রতিকার, আর্থিক ক্ষতিপূরণ। বলেন। এটা হলো দিনেশ আর একটা আরিফ। সুনির্দিষ্ট প্রতিকার 2 প্রকার, কি কি বলেন? হিসাব তো কমে গেল, 8 প্রকার বললি না, অনেক বলা লাগতো। 2 প্রকার বলছেন, এবার বলেন। সুনির্দিষ্ট প্রতিকার 8 প্রকার। 8 প্রকার, আর প্রতিকার দেয় কয়টি উপায়? 5টি উপায়। পীযূষ, আপনার জন্য প্রশ্ন, এই 8টা প্রতিকারের মধ্যে একটা প্রতিকার দিতে আদালত বাধ্য, সেই প্রতিকারটা কি? ইমন সাহেব পারবেন? এই স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। কি পীযূষ, স্যার বোঝেন না নাকি বোঝার চেষ্টা করেন না, কোনটা? স্যার একটু কম বুঝি স্যার। এই জায়গায় কম বোঝার কোনো কথা না। এই জায়গায় ক্লাস 5 এর পোলাপান, যার মোটামুটি একটু বিচার বুদ্ধি বিবেক হয়েছে, তারে বুঝাইলেও বুঝার কথা যে 8 প্রকার প্রতিকার 5 ভাবে দেওয়া যায়। আর আমি বলে দিছিলাম না যে ভাই 8 ও 9 ধারার মামলা এটা দেওয়া বাধ্যতামূলক, এই জায়গা বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগের সুযোগ নাই। তো ধন্যবাদ। দেখেন, আমরা পড়াশোনা করি, এই পড়ায় হবে না পীযূষ, সময় থাকতে ভালো হয়ে যান। আপনি কম পারতে পারেন, এ জায়গা যারা আছেন, আল্লাহ সবাই যে সমান মেধা দিয়ে পাঠায় নাই, কিন্তু যদি আপনি সুস্থ থাকেন, আপনার পরিশ্রমের মানসিকতা থাকতে হবে। আপনি কম মেধা কম থাক, সমস্যা নাই, কিন্তু আপনার পরিশ্রমে কমতি রাখা যাবে না। দেখেন, অস্থাবর সম্পত্তির দখল, পজেশন অফ মুভেবল প্রপার্টি, এতদিন আমরা পড়ছি কোনটা? স্থাবর। স্থাবর হলে 8 9,
আর অস্থাবর হইলে 10, 11। সো সুনির্দিষ্ট প্রতিকার আইনের 10 এবং 11 ধারায় অস্থাবর সম্পত্তি দখল উদ্ধার সম্পর্কে আলোচনা করা হয়েছে। 10, 11 শুরু করার আগে আমরা একটু নামাজ পড়ে আসি, তারপরে শুরু করবো ইনশাল্লাহ। আমরা এর আগে পড়ছি স্থাবর সম্পত্তির দখল, মানে আপনাকে যদি কেউ স্থাবর সম্পত্তি থেকে বেদখল করে তাহলে ওই সম্পত্তি ফিরে পাবার জন্য আপনাকে মামলা করতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের হয় 8 ধারায়, না হলে 9 ধারায়। মালিক হইলে 8 ধারায়ও মামলা করা যায়, 9 ধারায়ও করা যায়, কিন্তু মালিক না হলে কিন্তু আপনি বেদখল হয়েছেন, সেক্ষেত্রে মামলা করতে হবে শুধুমাত্র কত ধারায়? 9 ধারায়। এটা আমরা পড়েছি। তো এখন আমরা দেখব অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার, পজেশন অফ মুভেবল প্রপার্টি, ধারা 10 থেকে কত বলেন? 11। তো তার আগে জানা উচিত অস্থাবর সম্পত্তি কি। স্থাবর সম্পত্তি ছাড়া যত যা আছে সবকিছুই অস্থাবর সম্পত্তি, যে টাকা পয়সা, মোটরসাইকেল, গাড়ি, সবকিছুই কি অস্থাবর সম্পত্তি। ইভেন আপনাদের যারা বাসায় যেটা দিয়ে আপনারা পূজা অর্চনা করেন, যদি কোনো মূর্তি থাকে, যদি কোনো প্রতিমা থাকে, সেটাও এক ধরনের কি অস্থাবর সম্পত্তি। আপনার চেক, দলিল, এইগুলাও অস্থাবর সম্পত্তি। তো এই আপনার অস্থাবর সম্পত্তি যদি আপনার কাছ থেকে কেউ নিয়ে নেয় তাহলে আপনি মামলা করতে পারবেন হয় 10 ধারায় অথবা 11 ধারায়। দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 10 এবং 11 ধারায় অস্থাবর সম্পত্তি দখল উদ্ধার সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথমে আসি আমরা 10 ধারা। ধারা 10, সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার, রিকভারি অফ স্পেসিফিক মুভেবল প্রপার্টি। সহজ কথা, আপনি একটা অস্থাবর সম্পত্তি দখলের অধিকারী, আপনার কাছ থেকে যদি ওই সম্পত্তিটা কেউ নিয়ে যায় তাহলে সেটা উদ্ধারের জন্য আপনাকে মামলা করতে হবে 10 ধারায়। এই মামলা 10 ধারার মামলা স্বয়ং মালিকের বিরুদ্ধেও করা যায়। এখন বলেন স্যার মালিকের বিরুদ্ধে আবার কিভাবে মামলা হয় আর কি? ওই যে এইভাবে চিন্তা করেন যে আপনি আপনার মোবাইল সারতে দিয়েছেন, দামি মোবাইল ধরেন, দুর্লভ প্রকৃতির মোবাইল। এখন যে মেকানিকের কাছে সারতে দিচ্ছেন সেই মোবাইল আর আপনারে ফেরত দিচ্ছেন, এখন তার কাছ থেকে আপনি ওই মোবাইলই চান, উদ্ধার করতে চান, তাহলে তার বিরুদ্ধে আপনাকে মামলা করতে হবে কত ধারায়? 10 ধারায়। বুঝছেন? কিন্তু যদি এরকম হয় যে তার কাছ থেকে ওই মোবাইল সে সেরে টেরে রাখছে, ঠিকঠাক করে রাখছে, এখন তারে আপনি তার যে ফি আছে, তার যে চার্জ আছে, সেটা না দিয়ে তার কাছ থেকে ওই মোবাইল আপনি নিয়ে চলে আসছেন, তাহলে আপনি মালিক, আপনার ফোন আপনি নিয়ে আসছেন, কিন্তু অ্যাকচুয়ালি মোবাইল রাখার অধিকারী কে বলেন তো? দোকানদার। তাহলে দোকানদার ওই মোবাইল উদ্ধারের জন্য আপনার বিরুদ্ধে কত ধারায় মামলা করতে পারে? 10 ধারায়। বুঝতে পারছেন? তাহলে দোকানদার এই ক্ষেত্রে মামলা করতেছে কার বিরুদ্ধে? মালিকের বিরুদ্ধে। তাহলে 10 ধারার মামলা অস্থাবর সম্পত্তি উদ্ধারের জন্য করা যায়, স্বয়ং কে করতে পারে? মালিক যেরকম পারে, আবার মালিকের বিরুদ্ধেও পারে। এই যে দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 10 ধারা অনুযায়ী সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি উদ্ধার করা যেতে পারে, আন্ডারলাইন করবেন, দেওয়ানি কার্যবিধিতে উল্লেখিত পন্থা অনুযায়ী। একটা জিনিস মনে রাখবেন, মামলা তো আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে করলেন, কিন্তু জারি মামলা করতে হবে কি কোনাই? দেওয়ানি কার্যবিধি অনুসারে। তো 10 ধারার অধীন প্রদত্ত ডিক্রি দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করবেন 21 আদেশের 30 থেকে 31 বিধি অনুযায়ী কার্যকর করা যায়। কত থেকে কত? 30 থেকে 31। আর স্থাবর সম্পত্তি কতদিন পড়ছিলাম? 21 আদেশের 35, 36। 21 আদেশের 35, 36 বিধি। আর অস্থাবর সম্পত্তি হইলে 30, 31। 10 ধারায় সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি দখলের অধিকারী ব্যক্তি যেমন ট্রাস্টি, আন্ডারলাইন করবেন, ট্রাস্টি বা সম্পত্তি বর্তমানে দখলে রাখার কোনো বিশেষ বা অস্থায়ী অধিকার আছে এমন ব্যক্তি যেমন জিম্মাদার। ওই যে আমি যার কাছে মোবাইলটা সারতে দিছিলাম সে আমার মোবাইলের জিম্মাদার, মানে আমার মালামাল যে রাখছে সে আমার মোবাইলের জিম্মাদার। পণ্য বন্ধক গ্রহীতা বা হারানো পণ্য খুঁজে পেয়েছে এমন কোন ব্যক্তিও মোকদ্দমা দায়ের করতে পারে। সহজ কথা,
অস্থাবর সম্পত্তি উদ্ধার করতে চাইলে মামলা করতে হবে কত ধারায়? 10 ধারায়। এখন অনেকের মনে এই চিন্তা আসতেছে, ধরেন আমাদের এই জায়গায় নিচে অনেক বাইক আছে, এখন এই বাইক একজন নিয়ে গেছে, আপনাদের বাইক একজন নিয়ে গেছে। এখন আমরা তো নর্মালি করি কি, ফৌজদারি মামলা, চুরির মামলা নাকি, নিয়ে গেছে। কিন্তু আমি যদি জানি যে অমুকের কাছে এই বাইক মোটরসাইকেল আছে এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা তো করলাম, কিন্তু তার কাছ থেকে ওই বাইক আমি উদ্ধার করতে চাই, দেওয়ানি মামলা যদি করতে চাই, কত ধারায় করতে হবে? এই 10 ধারায়। অস্থাবর সম্পত্তি উদ্ধার কত ধারা? 10 ধারায়। দেখেন, আচ্ছা এখানে একটা উদাহরণ আছে, দেখেন। এ জীবনকালের জন্য বি কে জমি উইল করে দেয়। এই লাইন বুঝেন, এ বি রে জমি উইল করে দিছে, কখন? জীবনকালের জন্য। মানে এ বলছে যে বি রে যে তুমি আমার জমি পাবা, বাট এই জমি তুমি ভোগ করবা যতদিন তুমি জীবিত থাকবা ততদিন। এবং সি কে পরবর্তী অধিকারী উল্লেখ করে, এবং বি রে বলছে যে তুমি যতদিন বেঁচে থাকবা ততদিন তো তুমি ভোগ করবা, কিন্তু তুমি মারা যাবার পরে এই জমির মালিক হবে কে? সি। বুঝছেন? তাহলে যতদিন বি জীবিত আছে ততদিন কি সি এর ওই জমিতে কোনো অধিকার আছে? নাই। এ মারা যায়, উইল কার্যকর হয় মারা যাওয়ার পরে, তো এ মারা যাওয়ার পরেই তো বি সম্পত্তি পাবে। এ মারা যায়, বি জমিতে প্রবেশ করে, যেহেতু এ মারা গেছে এখন বি তো ওই জমিতে প্রবেশ করবে, বি ভোগ করবে কতদিন? বি যতদিন জীবিত থাকে। কিন্তু সি বি এর সম্মতি ছাড়াই সত্ত্বের দলিল সমূহ গ্রহণ করে। সি করছে কি, বি এর যে ওই বি যে জমিটা ভোগ করতেছে ও তো জীবনকাল ওই জমি ভোগ করার অধিকারী। সি করছে কি, ওই জমির দলিল নিয়ে গেছে, বাট এই দলিল রাখার অধিকারী কে? বি। সি রাখার অধিকারী হবে বি মারা যাওয়ার পরে। এখন দলিল একটা কি সম্পত্তি? অস্থাবর সম্পত্তি, মুভেবল প্রপার্টি। তাহলে এখন বি যদি ওই জমির দলিলগুলো উদ্ধার করতে চায়, কত ধারায় মামলা করবে? 10 ধারায়। এই যে দেখেন, সত্ত্বের দলিল সমূহ বা টাইটেল ডিডস উদ্ধারের জন্য বি সি এর বিরুদ্ধে 10 ধারায় মোকদ্দমা দায়ের করতে পারে। বুঝছেন? তাহলে অস্থাবর সম্পত্তি উদ্ধারে মামলা করতে হবে কত ধারায়? 10 ধারায়। 10 ধারা মামলা কার বিরুদ্ধে করা যায়? মালিকের বিরুদ্ধেও করা যায়। এখানে স্টার্টার একটু লেখেন, 10 ধারায় ক্ষতিপূরণও দাবি করা যায়। একটু লিখে রাখেন, 10 ধারায় ক্ষতিপূরণও দাবি করা যায়। বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন ধারা 11, তাৎক্ষণিক দখলের অধিকারী ব্যক্তির নিকট, এটা আন্ডারলাইন করেন, তাৎক্ষণিক দখলের অধিকারী ব্যক্তির নিকট দখল অর্পণের ব্যাপারে মালিক ব্যতীত, এই শব্দটা বললেন, মালিক ব্যতীত দখলকারী ব্যক্তির দায় দায়িত্ব। এই লাইনটা পড়ে যেটা বোঝা যায় যে 11 ধারার মামলা মালিকের বিরুদ্ধে করা যায় না। যে সম্পত্তির মালিক, এই সম্পত্তি যদি তার কাছে যে কোনো ভাবে চলে আসে, 11 ধারায় ও অস্থাবর সম্পত্তি উদ্ধার, বাট 11 ধারার মামলা মালিকের বিরুদ্ধে করা যায় না। Liability of person in possession not as owner to deliver to person entitled to immediate possession. দেখেন 11 ধারার প্রতিকারটি হলো মালিক ব্যতীত যে কোনো ব্যক্তির দখলতে বাদীকে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি অর্পণ করা, যে সম্পত্তিতে বাদীর তাৎক্ষণিক অধিকার আছে। গোল দিবেন 4টি ক্ষেত্রে, এটা ভিভিআই 4টি ক্ষেত্রে 11 ধারায় বাদীকে প্রতিকার মঞ্জুর করা যেতে পারে। 10 ধারায় কিন্তু কোনো ক্ষেত্র নাই, যে কোনো অস্থাবর সম্পত্তি হইলেই মামলা করা যাবে কত ধারায়? 10 ধারায়। কিন্তু 11 ধারায় কতগুলো আলাদা ক্ষেত্র আছে? কয়টা? 4টা। এই 4টা শর্ত যদি মিলে তাহলে আপনি 11 ধারা মামলা করতে পারবেন, নতুবা 11 ধারা মামলা করা যাবে না। প্রথমে দেখেন, যে ক্ষেত্রে বিবাদী ট্রাস্টি বা এজেন্ট হিসেবে বাদীর অস্থাবর সম্পত্তি ধারণ করে, ট্রাস্টি বা এজেন্ট হিসেবে বাদীর অস্থাবর সম্পত্তি ধারণ করে। ট্রাস্টি বা এজেন্টের আরেকটা বাংলা জিম্মাদার।
ফেরদৌস বিদেশে যাওয়ার সময় তার কবুতর ধরেন অনেকগুলা কবুতর 50-60টা কবুতর নির্মলের কাছে রেখে গেছে যে আমি বিদেশ থেকে এসে এই কবুতরগুলো তোমার কাছ থেকে নিয়ে নেব। তাহলে এই জায়গায় কবুতর কি স্থাবর সম্পত্তি না অস্থাবর সম্পত্তি? অস্থাবর। এবং নির্মল হলো ফেরদৌসের কবুতরের কি জানেন? জিম্মাদার, ট্রাস্টি বা এজেন্ট। এখন ফেরদৌস যখন আসছে, এখন নির্মল কবুতর আর ফেরত দেয় না, তাহলে ফেরদৌস এক্ষেত্রে নির্মলের বিরুদ্ধে কত ধারায় মামলা করবে? 11 ধারায়, কারণ নির্মল ছিল এই অস্থাবর সম্পত্তির কি বলেন? জিম্মাদার। ঠিক আছে, তারপরে দেখেন 2 নাম্বার, যদি অস্থাবর সম্পত্তির জন্য আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত না হয়, মানে আপনার একটা অস্থাবর সম্পত্তি এমন একজনের কাছে আছে, ওই কবুতরের কথাই ধরি আমি, কবুতরের বদলে সে আপনারে টাকা পয়সা দিতে যাচ্ছে, সে তোমার তো 50টা কবুতর ছিল, তো 50টার বদলে আমি তোমার টাকা দিয়ে দিচ্ছি। তখন ফেরদৌস বলতেছে যে আমার এই যে কবুতর, এটা হলো বিশেষ প্রজাতির কবুতর, মানে এই কবুতর সচরাচর দেখা যায় না। তো এই জায়গায় আপনি যতই আর্থিক ক্ষতিপূরণ দেন না কেন, আমি তো এটা পর্যাপ্ত না, এই কবুতর তো আমি আর পাবো না। বুঝেন কিনা? তাহলে যদি প্রথমটা পেলাম যদি বিবাদী বাদীর সম্পত্তির কি হয়? জিম্মাদার। আর দ্বিতীয়টা পেলাম যদি আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত না হয়। 3 নাম্বারটা দেখেন, যদি অস্থাবর সম্পত্তি প্রকৃত ক্ষতি নিরূপণ করা কঠিন হয়। প্রকৃত ক্ষতি নিরূপণ মানে হলো এমন ক্ষতি হয়েছে এই ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নাই, ওই আগের মতোই যে অস্থাবর সম্পত্তি যদি এইভাবে বলি যে ধরেন আপনার এইভাবে বলা যায় যে একটা কালী মূর্তি বংশ পরম্পরায় নির্দিষ্ট পরিবারের বড় ছেলে যে সে রাখার অধিকারী, ধরেন এটা হয়ে আসতেছে যে এই পরিবারের যে বড় ছেলে সে ওই মূর্তিটা রাখার অধিকারী, কিন্তু দেখা গেল যে একটা পর্যায়ে এসে ছোট ছেলে ওই মূর্তি আর বড় ভাইরে কি দিচ্ছে না, কিন্তু বড় ভাই তো ওই মূর্তি রাখার তাৎক্ষণিক দখলে রাখার অধিকারী। তাৎক্ষণিক দখল মানে কি? ও তো আজীবন রাখতে পারবে না, ও রাখতে পারবে কতদিন? যতদিন বেঁচে আছে। মারা যাওয়ার পরে তার যে বড়, তার যে ইমিডিয়েট ছোট বা সেই অনুসারে যাবে। তাহলে এই ক্ষেত্রে ওই বড় ভাই ওই কালী মূর্তি উদ্ধারের জন্য কত ধারায় মামলা করবে? 11 ধারায়, কারণ সে হলো তাৎক্ষণিক দখলের অধিকারী। এবং এই জায়গায় তার যে ক্ষতি হয়েছে, যদি সে যদি বলে আদালত এই মূর্তি যদি না দেয় আমি তো অনেক মূর্তি পাবো, কিন্তু আমাদের এই মূর্তি তো আর নাই, তো আমার এই জায়গায় যে ক্ষতি হয়েছে এই ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নাই। বুঝছেন? তাহলে যদি বিবাদী জিম্মাদার হয়, যদি আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত না হয়, যদি ক্ষতি নির্ণয়ের কি মানদণ্ড না থাকে বা ক্ষতি নিরূপণ করা কঠিন হয়। 4 নাম্বার, যে ক্ষেত্রে বিবাদী বাদীর অস্থাবর সম্পত্তিটি বেআইনি ভাবে দখল করছে, বেআইনি ভাবে জোরপূর্বক নিয়ে গেছে, যেমন যে ক্ষেত্রে প্রতারণা করে বিবাদী বাদীর সম্পত্তি গ্রহণ করছে। সহজ কথা, বেআইনি ভাবে যদি জোরপূর্বক নিয়ে যায়, এই যে চুরি করা এক ধরনের কি বেআইনি, বা প্রতারণা করে আপনার কাছ থেকে নিয়ে গেছে, তো সেই ক্ষেত্রেও আপনি মামলা করতে হবে কত ধারায়? 11 ধারায়। তো 11 ধারার 4টা ক্ষেত্র ছাড়া আর যদি অন্য কোনো ক্ষেত্রে আপনি অস্থাবর সম্পত্তি উদ্ধার করতে চান, সেই ক্ষেত্রে মামলা করতে হবে কত ধারায়? 10 ধারায়। বলেন তো কোন ধারার স্কোপ বেশি, পরিধি বেশি, 10 না 11? 10 ধারার মামলা অস্থাবর সম্পত্তি হইলেই করা যায়, কিন্তু 11 ধারার মামলা অস্থাবর সম্পত্তি হইলেই হবে না। ক্ষেত্র কয়টা? বিবাদী বাদী সম্পত্তি জিম্মাদার, আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত না, আর্থিক ক্ষতিপূরণ নির্ণয় করা কঠিন, আর যে ক্ষেত্রে বিবাদী বাদী সম্পত্তি বেআইনি ভাবে দখলে রেখেছে। বুঝছেন? আমরা একটা উদাহরণ দেখি। একজন মৃত চিত্রকরের একটি চিত্র, এবং মৃত চিত্রকরের চিত্র বুঝেন, মানে যে লোকটা এই ছবি আঁকছে সে আর বেঁচে নাই, তা সে যেহেতু বেঁচে নাই এই ছবি তো আর রাখা যাবে না, এই ছবিটা অলরেডি কি হয়ে গেছে? দুষ্প্রাপ্য। এবং একজোড়া দুষ্প্রাপ্য চীনামাটির কারুকার্য খোদিত পাত্রের অধিকারী। এ বলতেছে যে এই চিত্রটা এবং এই পাত্রটা পাওয়ার অধিকারী আমি। এই জিনিসগুলো বি এর দখলে আছে। কার দখলে আছে? বি এর। এই জিনিসগুলো এমন বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ যে তার বাজার দর নির্ণয় করা কষ্টসাধ্য, এবং এই জিনিসগুলো এতই স্পেশাল যে বাজার নির্ণয় করা যায় না। এর নিকটে এগুলো অর্পণ করার জন্য বি কে বাধ্য করতে 11 ধারায় মামলা করা যাবে। এ বলবে যে এগুলা ক্ষতি নির্ণয় করা যায় না, তারপরে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত না, সো আমার এই জিনিসগুলো দিতে কি হয়?
মর্জি হয়। এখন তাহলে 10 এবং 11 ধারার মধ্যে পার্থক্য কি? 10 এবং 11 ধারার মধ্যে পার্থক্য হলো যে 10 ধারার মামলা বা মালিকও করতে পারে, আবার মালিকের বিরুদ্ধেও করতে পারে, কিন্তু 11 ধারার মামলা মালিকের বিরুদ্ধে করা যায় না। যে কোনো অস্থাবর সম্পত্তি হইলেই 10 ধারার মামলা করা যায়, কিন্তু অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে 4টা বিশেষ ক্ষেত্রে 11 ধারার মামলা করা যায়। এই হলো। আর যদি আপনার বলে তাৎক্ষণিক দখলের অধিকারী, তাহলে ধরে নেবেন কত ধারা? 11 ধারা। তো এখানে একটু স্টার দিয়ে লেখেন, 11 ধারায় আদালত স্বপ্রণোদিত হয়ে ক্ষতিপূরণের আদেশ দিতে পারে। 11 ধারায় আদালত স্বপ্রণোদিত হয়ে ক্ষতিপূরণের আদেশ দিতে পারে। দশ ধারার মামলায় আপনি ক্ষতিপূরণ নিজে চাইতে পারেন, কিন্তু 11 ধারার মামলায় ক্ষতিপূরণ নিজে চাওয়া যাবে না। কি করা যাবে? আদালত নিজে ক্ষতিপূরণ নির্দেশ দিতে পারে। আমরা একটু চলে আসি এই পরের পেজে। দেখেন যে 11 ধারায় স্থাবর সম্পত্তি বা পণ্যের মালিকের বিরুদ্ধে মামলা করা যায় না, কিন্তু 10 ধারায় মালিকের বিরুদ্ধেও মামলা করা যায়। পাইছেন? 11 ধারা উল্লেখিত 4টা ক্ষেত্রে সীমাবদ্ধ। এই 4টা ক্ষেত্রে উল্লেখিত শর্ত পূরণ না হলে আদালত 11 ধারায় অস্থাবর সম্পত্তি বা পণ্য উদ্ধারের আদেশ দিতে পারে না। অন্যান্য ক্ষেত্রে 10 ধারায় অস্থাবর সম্পত্তি বা বিকল্প হিসেবে ক্ষতিপূরণের জন্য মামলা করা যায়। এই হচ্ছে কথা। আমরা 10 এবং 11 নিয়ে কার প্রশ্ন আছে বলেন? আচ্ছা, প্রশ্ন পরে নেই, আগে এই জায়গায় কতগুলো প্রশ্ন আমরা পড়ে ফেলি। সেলফ প্র্যাকটিসের 7 নাম্বার প্রশ্নটা দেখেন। এ একজন গুদাম রক্ষক, জেড কে কিছু পণ্য ডেলিভারি দেওয়ার জন্য এ কে দায়িত্ব দেওয়া হয়। পণ্যগুলো এর দখল থেকে বি গ্রহণ করছে, মানে এর কাছ থেকে পণ্যগুলো নিয়ে গেছে কে? বি। এই ক্ষেত্রে এ বি এর বিরুদ্ধে পণ্যগুলো প্রাপ্তির জন্য মামলা করতে পারে কত ধারায়? 10 ধারায়। বুঝছেন? ওই যা আমি গুদাম রক্ষক, আমার কাছ থেকে আরেকজন মাল নিয়ে গেছে, সো তার বিরুদ্ধে আমি 10 ধারায় মামলা করতে পারবো। আর যখন দুষ্প্রাপ্য টাইপের কিছু এসে যাবে তখন কত ধারা? 11 ধারা। এই যে দেখেন, এ একজন মৃত চিত্রকরের একটি চিত্র এবং একজোড়া দুষ্প্রাপ্য চীনামাটির কার্যকরিত পাত্রের অধিকারী, সেগুলো বি এর দখলে রয়েছে। এই জিনিসগুলো এমন বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ যে তার বাজার দর নির্ণয় করা কষ্টসাধ্য। চীনামাটির পাত্রগুলো অর্পণ করার জন্য বি কে বাধ্য করতে এ সুনির্দিষ্ট প্রতিকারে ড্যাশ ধারায় মামলা করতে পারে। কত ধারায়? 11 ধারায়। বুঝছেন? কেন বলেন তো 11 ধারা? কারণ ওই যে দুষ্প্রাপ্য প্রকৃতি, ক্ষতি নির্ণয়ের মানদণ্ড নাই বা আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত না। 9 নাম্বার প্রশ্নটা দেখেন। ক এর পরিবারের অধিকারভুক্ত একটি মূর্তি খ দখলে পেয়েছে। দেখছেন? ক উক্ত মূর্তির সঠিক হেফাজতকারী, মানে দখলে আছে খ এর, বাট রাখার অধিকারী কে? ক। ক এই ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইনের খ কে মূর্তিটি ক এর নিকট অর্পণ করতে 11 ধারায় মামলা করতে পারে। যদি বলেন স্যার 10 ধারা কেন হলো না? কারণ এই জায়গা ক হলো তাৎক্ষণিক দখলের অধিকারী, তাৎক্ষণিক দখলের অধিকারী। 10 এবং 11 ধারা মামলা তামাদি মেয়াদ 3 বছর। 10 ধারারও 3 বছর, 11 ধারারও 3 বছর। তামাদি মেয়াদ লেখেন 10 সমান সমান 49 অনুচ্ছেদ আর 11 সমান সমান 48 অনুচ্ছেদ। 10 ধারা সমান সমান কত অনুচ্ছেদ? 49 অনুচ্ছেদ। আর 11 ধারা 48 অনুচ্ছেদ। বাট উভয় ক্ষেত্রেই তামাদি মেয়াদ কত দিন? 3 বছর। তাহলে 10 এবং 11 ধারা তামাদি মেয়াদ কত বছর ভাই? 3 বছর। 10 ধারার তামাদি মেয়াদ কত অনুচ্ছেদ? 49 আর 11 48। এবার বলেন 10 11 নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? স্যার তাৎক্ষণিক এই যে 11 ধারায় বলছেন তাৎক্ষণিক দখলের অধিকার, তাৎক্ষণিক কথাটা স্যার আমি একটু বুঝতে পারতেছি না আর কি স্যার। তাৎক্ষণিক মানে হলো এই মুহূর্তে
আইন অনুসারে সে দখলে রাখার অধিকারী, ভবিষ্যতে থাক বা না থাক বর্তমানে সে দখলে রাখার অধিকারী। ওই যে একটু আগে একটা উদাহরণ বললাম যে একটা মূর্তি বংশানুক্রমে পরিবারের বড় যে সে রাখার অধিকারী, কিন্তু বড় কি আজীবন রাখবে না, এরপরে সে মারা যাওয়ার পর যে বড় সে পাবে। এই ক্ষেত্রে বর্তমানে যে বড় বেঁচে আছে সে হলো ওই মূর্তিটা তাৎক্ষণিক দখলে রাখার অধিকারী। বুঝলেন? জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি, আর কারো প্রশ্ন আছে? প্রশ্ন যদি না থাকে আমাদের মাগরিবের বিরতি, মাগরিব শেষে আমরা 12 ধারা থেকে শুরু করব ইনশাআল্লাহ। আমরা জানি যে সুনির্দিষ্ট প্রতিকার হলো মোট কয়টা? 8টা। তো এই 8টা দেওয়া যায় 5টা উপায়ে। তো আমরা কিন্তু এই যে 8 থেকে যে 11 পর্যন্ত পড়ছি, এই জায়গা প্রতিকার আছে আপনার একটা, ওই যে সম্পত্তি দখল পুনরুদ্ধার। স্থাবর হইলে 8, 9 আর অস্থাবর হইলে 10, 11। এখন যেটা পড়বো দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের সবচেয়ে বড় এই অধ্যায়টা সবচেয়ে বড়, 12 থেকে 30, এবং এখানে আলোচনা করেছে দেখেন চুক্তি অনুযায়ী সুনির্দিষ্ট কার্য সম্পাদন, চুক্তি অনুযায়ী সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্পর্কে এই অধ্যায়টা হলো 12 থেকে 30, এবং এটা দেখেন অফ দ্য স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট পাইছেন। এখন একটু শুনেন, আমরা যখন এখানে পড়েছি যে সংজ্ঞা পড়ছি, সংজ্ঞায় কি পড়ছি যে সুনির্দিষ্ট প্রতিকার শুধুমাত্র সেই সকল ক্ষেত্রেই পাওয়া যাবে যেটা চুক্তি, এগ্রিমেন্ট, যে এগ্রিমেন্টটা কন্ট্রাক্ট সেই ক্ষেত্রেই সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হবে। যে এগ্রিমেন্ট কন্ট্রাক্ট না সেটা প্রযোজ্য হবে না। উদাহরণ দিছিলাম যে দুইজন একমত হলেই সেটা এগ্রিমেন্ট হয়, কিন্তু দুইজনে একমত হয়েছে যদি এটা আইন দ্বারা বলবৎযোগ্য হয় তখন সেটাকে বলে কন্ট্রাক্ট। বলছিলাম যে দুইজন গাঁজা বেচা কেনার চুক্তি করছে, গাঁজা বেচা কেনার জন্য সম্মত হয়েছে, এটাকে এগ্রিমেন্ট, এটা কন্ট্রাক্ট না, কারণ এটা আইন দ্বারা বলবৎ করা যায় না। তো বাড়ি বেচা কেনার চুক্তি করলে, এগ্রিমেন্ট করলে সেটা কি কন্ট্রাক্ট, কারণ এটা আইন দ্বারা বলবৎ করা যায়। এখন আমরা যে জিনিসটা পড়বো এটারে ইংরেজিতে বলে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। বাংলা এর অনেকগুলা নাম, বহুরূপী। বাংলা এর বলে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন, চুক্তি বলবৎ, চুক্তি প্রবল, চুক্তি প্রতিপালন, আরো কিছু আবিষ্কৃত হতে পারে আর কি, বাট ইংরেজিতে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। এখন স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট কি, তার আগে জানা দরকার যে যখন দুইজনের মধ্যে কোনো বিষয় নিয়ে চুক্তি হয়, এই চুক্তিটা যে কোনো চুক্তি হইতে পারে, জমি বেচা কেনার চুক্তি হইতে পারে, তারপরে দান দান চুক্তি হতে পারে, উইল চুক্তি হইতে পারে, ইজারা দেওয়া চুক্তি হতে পারে। যখন দুইজনের মধ্যে কোনো বিষয় নিয়ে চুক্তি হয় তখন ওই চুক্তির কোনো শর্ত যদি কোনো পক্ষ ভঙ্গ করে, শর্ত যদি ভঙ্গ করে তাহলে সংক্ষুব্ধ পক্ষের হাতে 4টা অপশন আছে, সে 4 ধরনের মামলা করতে পারে। এখন কি প্রতিকার চাচ্ছে এটা তার চাওয়ার উপরে নির্ভর করে। তা আমরা মনে রাখবো যে দুইজনের মধ্যে যদি কোনো চুক্তি হয় এবং চুক্তির শর্ত যদি ভঙ্গ হয় তাহলে কয় ধরনের মামলা করা যায়? 4 ধরনের মামলা করা যায়। 4 ধরনের মামলা কি আমি একটু বুঝাই, শুনেন। ধরেন এই রকিবুল সাহেব একটা জমি বিক্রি করতে চাইছে, পাশে পূর্ণ কিনতে চাইছে। তো ওনাদের মধ্যে চুক্তি হয়েছে যে 10 কোটি টাকা জমির দাম, পূর্ণ 2 কোটি টাকা দিছে, আর 6 মাসের মধ্যে আর 8 কোটি টাকা দিলে রকিবুল সাহেব দলিল করে দেবে। তাহলে বায়না চুক্তিতে দিছে কত? 2 কোটি, আর 6 মাসের মধ্যে দেওয়ার কথা কত? 8 কোটি। এখন দুইজনে, তাহলে এই জায়গায় একজন হলো ক্রেতা আর একজন কি বিক্রেতা। এখন এই জায়গায় যদি কেউ, ক্রেতা যদি কিনতে না চায় আর বিক্রেতা যদি বিক্রি করতে না চায় বায়না চুক্তির পরে, তাহলে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার আছে 4 ধরনের। প্রথম যেটা সে করতে পারে সেটা হলো, ধরেন সে নিষেধাজ্ঞা চাইতে পারে। নিষেধাজ্ঞা মানে হলো ওই বিক্রেতা ধরেন বিক্রি করতে চাচ্ছে না, চুক্তির শর্ত ভঙ্গ করছে, তাহলে নিষেধাজ্ঞার মামলা করলে সে যাতে এই শর্ত ভঙ্গ করতে না পারে বা অন্য কারো কাছে বিক্রি করতে না পারে। তাহলে নিষেধাজ্ঞার চাওয়া মানে হলো অন্য কারো কাছে যাতে বিক্রি করতে কি না পারে। তাহলে নিষেধাজ্ঞার মামলা মানে হলো তারে একটা কাজ করা থেকে কি রাখা, বিরত রাখা। আচ্ছা, নিষেধাজ্ঞার মামলা না করে এ জায়গা ক্ষতিপূরণের মামলা করা যেতে পারে।
যে আমার এই জায়গা তোমার জমি আমি কিনবো না, তুমি যদি বেচবা না আমার কিনবো না, কিন্তু আমার এই যে 2 কোটি টাকা নিয়ে যে তাল বাহানা করে এতদিন যে ঘুরাইলা, আমি আরো 2 কোটি টাকা ক্ষতিপূরণ চাই। বুঝছেন? তাহলে নিষেধাজ্ঞার ফলাফল একরকম, ক্ষতিপূরণের মামলার ফলাফল কি আর এক রকম। আচ্ছা, আমি নিষেধাজ্ঞার মামলাও করি নাই, ক্ষতিপূরণের মামলাও করি নাই, আমি বাদী হিসেবে চুক্তি রদের মামলা করতে পারি। চুক্তি রদ, চুক্তি রদ মানে হলো যে ওর মতো থাক আমি আমার মতো থাকি, আমাদের মধ্যে কোনো চুক্তি যাতে না হয়, চুক্তির সম্পর্ক সব কি করা হোক, অবসান করা হোক। তাহলে চুক্তি রদের মামলা হলো যে ওর সাথে আর কোনো সম্পর্ক থাকবে না। তাহলে 3 প্রকার পেলাম, ক্ষতিপূরণের মামলা করা যায়, নিষেধাজ্ঞার মামলা করা যায়, চুক্তি রদের মামলা করা যায়। আর যেটা আমরা এখন পড়বো এটার বলে চুক্তির কার্য সম্পাদন, মানে চুক্তিতে যা আছে, আমি দুনিয়ার অন্য কিছু চাই না, চুক্তিতে যা আছে আমি চাই ও সেই কাজই করুক, এটারই বলে চুক্তি সুনির্দিষ্ট কার্য। বুঝছেন? চুক্তিতে আছে ও জমি বিক্রি করবে, আমি চাই ও যাতে আমার কাছে জমি বিক্রি করে। এটা যদি আদালত তার নির্দেশ দেয় যে তুমি জমি বিক্রি করবা, এটাই বলে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন। তাহলে যদি আপনাকে আজ থেকে কেউ বলে বা আমি যদি বলি যে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন কাকে বলে, বলবেন যে চুক্তিতে যে শর্ত থাকে, আদালত যদি তাকে সেই শর্ত প্রতিপালনেরই নির্দেশ দেয়, তাহলে সেটারে কি বলে? চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন। চুক্তিতে যদি শর্ত থাকে ছবি আঁকবে, আদালত যদি ছবি আঁকার নির্দেশ দেয় তাহলে সুনির্দিষ্ট কার্য সম্পাদন। চুক্তিতে শর্ত আছে জমি কিনবে, যদি জমি কেনার নির্দেশ দেয় তাহলে সুনির্দিষ্ট কার্য সম্পাদন। বুঝছেন? চুক্তিতে শর্ত আছে যে সে এই জমি ইজারা দিবে বা ইজারা নিবে, তাহলে আদালত যদি তারে দিয়ে সেটাই বাধ্য করে, তাহলে সেটাকে বলে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন। তাহলে আমরা মনে রাখবো যে একটা চুক্তি রিলেটেড কয় ধরনের চুক্তির শর্ত যদি কেউ ভঙ্গ করে কয় ধরনের মামলা করা যায়? 4 ধরনের। এই যে দেখেন একটু পড়ি। যখন কোনো চুক্তি ভঙ্গ করা হয় তখন ক্ষতিগ্রস্ত পক্ষ নিম্নলিখিত এক বা একাধিক প্রতিকার প্রার্থনা করতে পারে। প্রথমে দেখেন চুক্তি রদ, রেসিশন অফ দ্য কন্ট্রাক্ট, পাশে লেখেন ধারা 35, রেসিশন অফ দ্য কন্ট্রাক্ট, এটা কি বলে? চুক্তি রদ। চুক্তি রদ সম্পর্কে আলোচনা করেছে কত ধারায়? 35। ক্ষতিপূরণের মকদ্দমা, সুট ফর ড্যামেজেস, পাশে লেখেন ধারা 19, ধারা 19। নিষেধাজ্ঞার জন্য মকদ্দমা, সুট ফর এন ইনজাংশন, পাশে লেখেন ধারা 54। কত লিখবেন? 54। চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মকদ্দমা, সুট ফর স্পেসিফিক পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট, পাশে লেখেন ধারা 12। আমরা এখন পড়বো কত বলেন তো? 12। কিন্তু আমি আগে আপনাদের বুঝাই নিলাম, আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন সেই প্রাগ ঐতিহাসিক কাল থেকে 10 বছর ধরে পড়তেছে, পরীক্ষা বাংলাদেশ বার কাউন্সিলে দিয়ে যাচ্ছে, কিন্তু এখনো বুঝে না যে আমার চুক্তি ভঙ্গ হলে কোন সময় কি মামলা করব। বুঝছেন? এখন যদি বলেন স্যার কোন সময় কি মামলা করব, এটা তো আসলে ডিপেন্ড করে ওই চুক্তির নেচারের উপর আর বাদী কি চাচ্ছে সেটার উপরে, নাকি? আচ্ছা, তাহলে আমি যদি আপনারে বলি চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন কাকে বলে? চুক্তিতে যে শর্ত আছে তারে যে সেটাই পালন করানো, এটারে বলে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন। নিচের এগুলা পড়বো না, সরাসরি চলে আসি চুক্তি। যে সকল চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যেতে পারে, কন্ট্রাক্ট হুইচ মে বি স্পেসিফিক্যালি এনফোর্সড হবে। আচ্ছা একটু শুনেন, এখন কথা হলো যে চুক্তির শর্ত থেকেও ভঙ্গ করছে, কারণ আমি মামলা করলেই কি আদালত তারে বাধ্য করবে? আমি মামলায় করলেই কিন্তু আদালত তারে করতে বাধ্য করবে না। এই জায়গা বাদীর কতগুলো বিষয় মামলায় প্রমাণ করতে হবে। বাদী যদি এই বিষয়গুলো প্রমাণ করতে পারে তাহলে আদালত বাদীর ডিক্রি দিতেও পারে, নাও পারে। এই যে কোন কোন চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যেতে পারে, এই কথাটা বলেছে 12 ধারা। কত ধারায় বলে? 12 ধারা। সো এখানে যে লেখা আছে এই লেখা পড়বো না, বুঝছেন? আমি তো বলে দিলাম সুনির্দিষ্ট কার্য সম্পাদন কি, চুক্তির শর্ত যদি কেউ ভঙ্গ করে আদালত যদি তার দিয়ে সেই কাজই করায় তাহলে সেটাকে কি বলে? সুনির্দিষ্ট কার্য সম্পাদন। আর্থিক ক্ষতিপূরণ কি সুনির্দিষ্ট কার্য সম্পাদন? না, আর্থিক ক্ষতিপূরণ তো সুনির্দিষ্ট প্রতিকারই না। আচ্ছা, এখন আমরা চলে আসি 12 ধারার 4টা গ্রাউন্ড দেখেন। 12 ধারা দেখেন, যে সকল চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যেতে পারে। Cases in which a specific performance of a contract enforceable, যে সকল চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা কি যেতে পারে।
এটা এই 12 দ্বারা আপনার লিখিতর জন্য গুরুত্বপূর্ণ। তো আপনি এখন থেকে ভালোভাবে মনে রাখবেন, মুখস্থ করা লাগবে না, হুবহু দরকার নাই, আমার বুঝতে পারলে হলো। যদি এই অধ্যায়ে কোনো অন্য কোনোভাবে কোনো বিধান না থাকে, তবে যে কোনো চুক্তির সুনির্দিষ্ট পালন আদালতের বিবেচনামূলক ক্ষমতা বলে বলবৎ করা যেতে পারে। ওই বিবেচনামূলক ক্ষমতা বলতেন কি ক্ষমতা বলে? আচ্ছা, প্রথমে ক নাম্বার দেখেন। ক, যখন সম্মতিভুক্ত কার্য সম্পাদন আন্ডারলাইন করেন পুরোপুরি বা আংশিক একটি ওসি বা জিম্মার অন্তর্ভুক্ত হয়। পুরোপুরি বা আংশিক কিসের অন্তর্ভুক্ত? ওসি বা জিম্মা। এইটা হচ্ছে ওই যে আমরা একটু আগে 11 ধারা পড়লাম না, ওই যে বিবাদী বাদীর সম্পত্তির ট্রাস্টি জিম্মাদার, সেম তাই। তো ওই ক্ষেত্রে যেটা ছিল, আমি বলছিলাম না যে আপনার আসবাবপত্রগুলো আপনি একজনের কাছে রেখে গেছেন, তাহলে তাহলে ও যার কাছে রেখে গেছেন সে ওই সম্পত্তির জিম্মাদার না ভাই? জিম্মাদার। এখন যদি সে, আমাদের মধ্যে তো একটা চুক্তি হয়েছে যে আমার মালামাল তোমার কাছে রেখে গেলাম, আমি এতদিন পরে আসলে তোমার ফি দেবো, তুমি আমার আসবাবপত্রগুলো ফেরত দিবা। এখন আমি আসার পরে আমার আসবাবপত্র আর ফেরত দিচ্ছে না, তাহলে সে চুক্তির শর্ত কি করছে? ভঙ্গ করছে। তাহলে আমি আদালতে গিয়ে মামলা করে দিছি যে ওনার দেখেন আমাদের মধ্যে একটা জিম্মা ছিল, ওসি বা জিম্মা ছিল, সে আমার সম্পত্তির জিম্মাদার ছিল, তো তারে বলেন আমার সম্পত্তি কি দিতে, ফিরাই দিতে। কারণ 12 এতে আছে যখন সম্মতিভুক্ত কার্যটি ওসি বা জিম্মার অন্তর্ভুক্ত, তখন বাদী কার্য সম্পাদনের ডিক্রি পেতে পারে, বা তখন ওই চুক্তিটা সুনির্দিষ্টভাবে বলবৎ করা যেতে পারে। তো বাদী হিসেবে আমার প্রথম যেটা দেখাতে হবে যে আমি যে চুক্তি নিয়ে মামলা করছি, এটা আমি যার বিরুদ্ধে মামলা করছি ওটা একটা ওসি বা জিম্মার অন্তর্ভুক্ত ছিল, এবং ওই লোক ছিল আমার সম্পত্তির কি, জিম্মা। 2 নাম্বার দেখেন। ছ, যখন সম্মতিভুক্ত কার্য সম্পাদন না করলে গোল দিবেন যে প্রকৃত ক্ষতি হবে তার পরিমাণ নির্ণয়ের কোনো মানদণ্ড না থাকে। মানে আপনার এই যে চুক্তির শর্ত যদি সে ভঙ্গ করে, তাহলে আমার যে ক্ষতি হবে এই ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নাই, কোনো মিটার স্কেল নাই, মেজারমেন্ট স্কেল নাই, মানে দাড়িপাল্লা নাই, জামাতের দাড়িপাল্লা দিয়েও মাপা যাবে না যে কত ক্ষতি হয়েছে। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে যে ওই যে আপনি যদি মনে রাখেন যে দুষ্প্রাপ্য, একটা উদাহরণ বললাম না, দুষ্প্রাপ্য প্রকৃতির চীনামাটির পাত্র, বা যে জিনিসগুলো আমার সাথে একজন বিক্রি করতে চাইছে, ধরেন আপনি জয়নুল আবেদিনের একটা ছবি, জয়নুল আবেদিন যে ছবি একবার রাখছে, উনি তো আর বেঁচে নাই, ওই ছবি তো, ওই ছবির কপি পাওয়া যাবে, কিন্তু অরিজিনাল কপি কি আর আছে না? এখন আপনার কাছে একজন বিক্রি করতে চাইছে, এখন বিক্রি করতে চাওয়ার পরে বায়না চুক্তি হয়েছে, বায়না চুক্তি হওয়ার পরে এখন সে বলতেছে আমি বিক্রি করব না। এখন আপনার তো ওই ছবি তো মনে ধরে গেছে, ওই ছবি তো আপনি 1000 কোটি টাকা দিলেও ওই ছবিটা পাবেন না, ভালো পাবেন খারাপ পাবেন, বাট ওই জিনিস পাবেন না। তাহলে আদালতে দেখাইতে হবে যে ওনার উনি আমার কাছে বিক্রি করতে চাইছে এবং এটা হচ্ছে দুষ্প্রাপ্য প্রকৃতির, এবং এটা যদি আমার না দেয় তাহলে আমার যে মানসিক যে ক্ষতি হয়েছে বা আর্থিক যে ক্ষতি হয়েছে, ক্ষতি নির্ণয়ের কি নাই, মানদণ্ড নাই। বুঝছেন? তাহলে প্রথমটা হলো সম্মতিভুক্ত কার্যটি যদি কিসের অন্তর্ভুক্ত, ওসি বা জিম্মার, আর দ্বিতীয়টা কি, ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নাই। 3 নাম্বার দেখেন, যখন সম্মতিভুক্ত কাজটি এমন হয় যে তা সম্পাদন না করলে, আন্ডারলাইন করবেন, আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার লাভ করা যায়। এ জায়গা বলছে যে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে যদি এটা না করে, তাহলে অর্থ দিয়ে অ্যাকচুয়াল প্রতিকার পাওয়া যাবে না। এটার উদাহরণ এইভাবে দেওয়া যায় যে ধরেন আপনি একটা জমি কিনতে চাইছেন, জমি তো স্থাবর সম্পত্তি না ভাই, আপনি ধরেন জমি কিনতে চাইছেন, এটা গুলশানে অবস্থিত, 100 কোটি টাকা দিয়ে বেচা কিনা চুক্তি হয়েছে, বায়না চুক্তি হয়েছে, এখন সে আর বিক্রি করবে না, সে বিক্রি করবে না, বললো যে আমি 100 কোটি তো দরকার হলে আমি 200 কোটি তোমারে দিয়ে দিচ্ছি, কিন্তু এই জমি তোমার কাছে আমি বিক্রি করবো না। এখন বাদী বলতেছে যে ওনার যে এই জমি তো সে যে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে আমার 200 কোটি দিলেও তো আমি পর্যাপ্ত প্রতিকার পাবো না, কারণ গুলশান তো সারা পৃথিবীতে এক জায়গায়, পৃথিবীতে কিন্তু এই যে আমরা যে স্থাবর সম্পত্তি আছি, স্থাবর জায়গায় আছে, এটা কিন্তু এক জায়গায়, এর চেয়ে ভালো আছে খারাপ আছে, কিন্তু এই জায়গা কিন্তু আর নাই। তাহলে এই জমি যদি সে আমার কাছে বিক্রি করতে চেয়ে এখন যে বিক্রি করবে না, এবং আমার যে ক্ষতিপূরণ সারতেছে, কিন্তু আমার তো অর্থ দ্বারা তো পর্যাপ্ত প্রতিকার আমি লাভ করতে পারবো না।
তাহলে এই জায়গা সে দেখাইতে পারে আমার ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নাই, এক। 2 নাম্বার হচ্ছে অর্থ দিলেও আমার পর্যাপ্ত প্রতিকার হবে না। সো বাদী বলতে পারে যে আমারে বিক্রেতারা বলেন এই জমি কি করার জন্য, বিক্রি করার জন্য। এই তিনটা কিন্তু হুবহু 11 ধারার মতো। 11 ধারায় আছে যে বিবাদী বাদী সম্পত্তি জিম্মাদার, এই জায়গাও আছে জিম্মার অন্তর্ভুক্ত, ক্ষতি নির্ণয়ের মানদণ্ড নাই, আর অর্থ দ্বারা পর্যাপ্ত প্রতিকার পাওয়া যাবে না। 4 নাম্বার দেখেন, যদি এমন সম্ভাবনা থাকে যে সম্মতিভুক্ত কার্য সম্পাদন না করার জন্য, আন্ডারলাইন করেন, আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না। যার বিরুদ্ধে মামলা করলেন, এখন সে আদালতে আপনি দেখাচ্ছেন যে অনার এই জমি যদি সে বিক্রি না করে তাহলে আমার আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার কোনো পসিবিলিটি নাই, কারণ তার এই জমি ছাড়া আর কোনো সহায় সম্পত্তি নাই। বুঝছেন? এই জমি ছাড়া আর কোনো কি সহায় সম্পত্তি নাই। সো সে যদি এটা মানে না দেয় তাহলে আমি ক্ষতিপূরণ কোথা থেকে পাবো? তখন আদালত বলতে পারে যে ঠিক আছে, বাধ্য করবে যে তুমি এই কাজ করো। বুঝতে পারছেন? তাহলে আমরা 4টা পয়েন্ট কিভাবে মনে রাখবো? সম্মতিভুক্ত কাজটি ওসি বা জিম্মার অন্তর্ভুক্ত, যে ক্ষেত্রে সম্মতিভুক্ত কাজটা না করলে ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নেই, যে ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার পাওয়া যায় না, আর যে ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার কোনো কি নাই, সম্ভাবনা। এই 4টা পয়েন্ট মনে রাখতে হবে। এখন আপনারা তো প্রশ্ন করেন না, প্রশ্ন আমি করি আপনাদের। বলতে পারেন স্যার 11 ধারার 4টা আর 12 ধারার 4টা তো একই রকম লাগে, তাহলে এই দুইটার ভিতরে পার্থক্য কি? সে বলতে পারবেন এই জায়গা যারা আছে? 11 ধারার 4টা তো ওই যে জিম্মার অন্তর্ভুক্ত, ক্ষতি নির্ণয়ের মানদণ্ড নয়, পর্যাপ্ত প্রতিকার পাওয়া যাবে না, আর যে বেআইনি ভাবে আটক রাখে, জাস্ট এটা আলাদা। 11 ধারার 12 ধারা তো একই রকম, বাট দুইটার মধ্যে পার্থক্য কি? স্যার আসসালামু আলাইকুম। 12 ধারা তো স্থাবর অস্থাবর দুইটাই হতে পারে। দুষ্প্রাপ্য চীনামাটির যে পাত্র, এটা কি অস্থাবর? 11 ধারায় কোনো চুক্তি থাকতেও পারে, নাও পারে। 11 ধারায় তো আমি ওই জিনিসটা চাই, ওর সাথে আমার কোনো চুক্তি নাই, আমার সম্পত্তি নিয়ে গেছে, আমারটা আমি চাই, এটা হলো 11। আর 12-র ক্ষেত্রে দুইজনের মধ্যে আগে থেকে একটা কি আছে, চুক্তি আছে, পরে চুক্তির শর্ত কি করছে, ভঙ্গ করছে। বুঝতে পারছেন? আপনারা তো প্রশ্ন করেন না, আবার যখন এই প্রশ্ন মনের উদ্যোগ হবে তখন আবার আমারে পাবেন না, তাহলে মনে হবে যে আজীবন যে আমি বলি 11 সাইটটা, 12 সাইটটা আর 54 সাইটটা একই রকম, তাহলে মাঝে মাঝে মানুষের মধ্যে করবে যে একই জিনিস 3 ধারায় দিছে কেন। আপাতত 11 আর 12 কি বুঝছেন? 11-র ক্ষেত্রে ওই যে আমার যে মূর্তিটা নিয়ে গেছে তার সাথে কি তার কোনো চুক্তি আছে? না, তাহলে রাখার অধিকারী মামলা করছে। কিন্তু 12-র ক্ষেত্রে যে আমার কাছে বিক্রি করতে যাচ্ছে না, যে কিনতে যাচ্ছে না, এই দুজনের মধ্যে অলরেডি একটা কি আছে, চুক্তি আছে। বোঝা গেল? 12 মানেই আগে থেকে একটা কি আছে, চুক্তি আছে। তো এই ক্ষেত্র সময়ের জায়গায় উদাহরণ প্রদান দিয়েছে, এগুলো পড়তে যাব না, নতুন বইতে অনেক লেখা, এগুলো দরকার নাই। আমি যা বুঝাইলাম এগুলো ভালোভাবে শুনেন। 12 খ ট গ ট অনেক ব্যাখ্যা টাখ্যা দিছে। সো আমি জাস্ট এই গ দফা, আচ্ছা এটা একটু পড়ি দেখেন, খ দফার ইলাস্ট্রেশন। বি একজন, এটা পাইছেন? এই যে দেখেন, নির্মল সোনারে দেন দি, জোরে পড়েন নির্মল, দেন জোরে পড়েন, জোরে। বি একজন মৃত চিত্রকারের একটি চিত্র হুম এবং একজোড়া কারুকার্য খচিত দুষ্প্রাপ্য হুম চীনামাটির পাত্র হুম বিক্রি করতে সম্মত হয় এবং এ তা ক্রয় করতে সম্মত হয়। এই জায়গা বিক্রি করতে চাইছে কে? বি। বি। কিনতে চাইছে কে? এ। এ। তার মানে দুইজনের মধ্যে একটা কি আছে, চুক্তি আছে। চুক্তি আছে। পরে পরে চীনামাটির পাত্রটি দুষ্প্রাপ্য, অর্থাৎ অন্যত্র এটা আর নেই, এবং এই কারণে এমন প্রকৃতির পাত্রের দাম কত সেটা জানার সুযোগ নেই, এবং এই কারণে এই ক্ষেত্রের ক্ষতির পরিমাণ নির্ধারণ করার চেষ্টা করা হলেও সেটা আন্দাজ বা অনুমান নির্ভর হবে। সুতরাং এ বি কে এই চুক্তির সুনির্দিষ্ট পালনে বাধ্য করতে পারে, কারণ বি কর্তৃক
চুক্তি পালন না হলে হুম। প্রকৃতপক্ষে এর যে ক্ষতি হবে তা নির্ণয় করার কোনো মানদণ্ড নেই। বুঝলেন কিনা? বুঝছি। এই জায়গা ওই যে দুষ্প্রাপ্য সিনেমাটির পাত্র বিক্রি করতে চাইছে, যদি বিক্রি না করে তাহলে এই যে কিনবে তার যে ক্ষতি হবে তা নির্ণয়ের কোনো মানদণ্ড নাই। নাই। গয়ের উদাহরণটা পড়ি, দেখেন গয়ের ওই যে ইলাস্ট্রেশন 1, ইলাস্ট্রেশন 1, 2, 3 তিনটাই আমি একটু পড়েন, ফেরদৌস পড়েন, ইলাস্ট্রেশন 1 পড়েন, জোরে পড়েন, এ বি এর জন্য ছবি আঁকার আরো জোরে আরো জোরে। এ বি এর জন্য ছবি আঁকার ব্যাপারে বি এর সাথে চুক্তি করেছে। থামেন। এ বি এর জন্য ছবি আঁকার ব্যাপারে বি এর সাথে চুক্তি করছে, তাহলে কে ছবি আঁকবে? এ। কার ছবি? বি এর। ওকে, তারপরে এবং ছবির জন্য 1000 টাকা প্রদানে সম্মত হয়েছে। এবং ছবির জন্য কত টাকা পাবে? 1000 টাকা। পরে ছবিটি আঁকা হয়েছে, হ্যাঁ 1000 টাকা প্রদানের বিনিময়ে বি উক্ত ছবি পাওয়ার অধিকারী, হ্যাঁ কারণ এ কর্তৃক বি এর আঁকা আঁকা উক্ত নির্দিষ্ট ছবি অন্য কোথাও নেই। ধরেন ছবি যখন আঁকা হয়ে গেছে, হাতের ছবি, আপনি যান্ত্রিক যে কোনো জিনিস কোটি কোটি কপি বানানো যায়, কিন্তু হাতের জিনিস একই টাইপের দুইটা আর হবে না। So, যখন ছবিটা আঁকা হয়ে গেল তখন এই ছবিটা দুষ্প্রাপ্য হয়ে গেছে। এখন ও পরে যদি ছবি আঁকার পরে ও বললো যে না এই ছবিটা তো ভালো হয়েছে, তোমারে দিব না, তখন সে বলবে যে তুমি দিবা না, তাহলে আমার যে ক্ষতি হয়েছে এই ক্ষতি তো অর্থ দ্বারা নির্ণয় করা যাবে না, বা অর্থ দ্বারা প্রকৃত প্রতিকার পাওয়া যাবে না। সুতরাং বি ছবির জন্য 1000 টাকা দিলে এ ছবিটি বি কে দিতে কি থাকবে? বাধ্য থাকবে। বুঝছেন? আচ্ছা, এই হলো কথা। এরপরে আমরা এখানে নিচে আছে দেখেন স্থাবর সম্পত্তি সম্পর্কিত চুক্তি। এখন একটা কথা এই জায়গা শুনেন, যে এই জায়গাতে বলছে যে ক্ষতি নির্ণয়ের মানদণ্ড নাই, না? এখন আদালত কোন চুক্তি দেখে কিভাবে বুঝবে যে ক্ষতি নির্ণয়ের মানদণ্ড আছে নাকি নাই? এটা সহজ উত্তর হলো, এই বইতে পড়বো তার আগে আমি বলে দিই, সহজ উত্তর হলো যদি স্থাবর সম্পত্তি হয় তাহলে আদালত ধরে নিবে ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নাই বা অর্থ দ্বারা পর্যাপ্ত প্রতিকার পাওয়া যাবে না। কি সম্পত্তির ক্ষেত্রে? স্থাবর। বুঝছেন? কারণ ওই যে কথা বললাম যে স্থাবর সম্পত্তি সারা পৃথিবীতে যে জায়গা যতটুকু আছে ওইটুকুই, ওর চেয়ে ভালো আছে খারাপ আছে, কিন্তু ওরকম তো আর নাই। কিন্তু তাহলে কি 12 ধারা শুধু স্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য? না, অস্থাবর সম্পত্তির ক্ষেত্রেও হতে পারে, যদি ওই অস্থাবর সম্পদটা দুষ্প্রাপ্য হয়। আমি একটা উদাহরণ দেই, ধরেন বর্তমানে এই যে ভালো ভালো মোটরসাইকেল পাওয়া যায়, কিন্তু ধরেন 1950 সালের একটা মোটরসাইকেল নতুন একজন আপনারে বিক্রি করতে চাইছে। মোটরসাইকেল তো অস্থাবর না ভাই? অস্থাবর। এখন 50 সালের মোটরসাইকেল বিক্রি করতে চাই, এখন আপনার কাছে বিক্রি করবে না। বলেন তো 50 সালের মোটরসাইকেল দুষ্প্রাপ্য কিনা? দুষ্প্রাপ্য। ওই মোটরসাইকেল তো সব জায়গায় এখন আর পাওয়া যাবে না। এখন কেউ যদি বিক্রি করতে চেয়ে না বিক্রি করে, তাহলে যে সংক্ষুব্ধ ব্যক্তি বলতে পারে যে ইওর অনার এইটা হলো দুষ্প্রাপ্য প্রকৃতির অস্থাবর সম্পত্তি, সচরাচর এটা পাওয়া যায় না। তো তারে বলেন এই সম্পত্তিটা কি করতে? বিক্রি করতে। বুঝেন কিনা? কিন্তু আজকে যদি একটা R15 বা একটা রয়্যাল এনফিল্ড যেটা বাজারে মার্কেটে অ্যাভেলেবল, সেটা একজন আপনারে বিক্রি করতে চাইছে, পরে বলে বিক্রি আমি করব না, তাহলে তারে কিন্তু বিক্রি করতে বাধ্য আপনি করতে পারবেন না। কেন পারবেন না? কারণ এটা দুষ্প্রাপ্য প্রকৃতির না, এর ক্ষতি নির্ণয়ের মানদণ্ড আছে। বুঝছেন? এই যে দেখেন সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 12 ধারায় বলা হয়েছে, যদি না এবং যতক্ষণ পর্যন্ত না ভিন্ন কিছু প্রমাণিত হয় ততক্ষণ পর্যন্ত আদালত আন্ডারলাইন করেন অবশ্যই অনুমান করবে যে বল দিবেন স্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তিভঙ্গের পর্যাপ্ত প্রতিকার আর্থিক ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে দেওয়া সম্ভব না, এবং অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তিভঙ্গের প্রতিকার এভাবে করা যায়। 3টে স্টার দেন। বলছে যে স্থাবর সম্পত্তি রিলেটেড যে চুক্তি, হস্তান্তরের যে চুক্তি, এটা অর্থের মাধ্যমে দেওয়া কি সম্ভব না, কিন্তু অস্থাবর সম্পত্তির চুক্তিভঙ্গের প্রতিকার অর্থের মাধ্যমে দেওয়া যাবে। বুঝেন নাই? তাহলে পরীক্ষা যদি আসে যে 12 ধারার ব্যাখ্যা অনুসারে কোন ধরনের সম্পত্তি হস্তান্তরের চুক্তি অর্থের মাধ্যমে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান সম্ভব না? স্থাবর। আর কোনটা দেওয়া সম্ভব? অস্থাবর। এখন তাইলে প্রশ্ন আসে, স্যার অস্থাবর সম্পত্তি কি কোনোদিনই সম্ভব, মানে অস্থাবর সম্পত্তি কি 12 ধারার ক্ষেত্রে প্রযোজ্য না?
প্রযোজ্য কখন? যদি অস্থাবর সম্পত্তি দুষ্প্রাপ্য হয়। দেখেন, সুতরাং চুক্তি ভঙ্গের জন্য আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হবে কি হবে না তা নির্ধারণের জন্য দেখতে হবে চুক্তির বিষয়বস্তু কি। যদি চুক্তির বিষয়বস্তু স্থাবর সম্পত্তি, মুভেবল প্রপার্টি, যেমন জমি বিক্রয়ের চুক্তি বা জমি লিজের বা বন্ধকের চুক্তি হয়, তাহলে আদালত ধরে নিবে চুক্তি ভঙ্গের প্রতিকার পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে দেওয়া সম্ভব না। এই ক্ষেত্রে আদালত চুক্তিটি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারে। দিবে না কিন্তু কি দিতে পারে, কারণ আমি তো জানি যে আমি যদি সব পূরণও করি তাও আমার ডিক্রি দিতে আদালত আরিফ সাহেবের বাসায় বাধ্য না আর কি। আচ্ছা দেখেন, কিন্তু যদি চুক্তির বিষয়বস্তু আন্ডারলাইন করেন অস্থাবর সম্পত্তি হস্তান্তরে হয়, যেমন গম বিক্রয়ের চুক্তি হয়, তাহলে আদালত ধরে নিবে চুক্তি ভঙ্গের প্রতিকার আর্থিক ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে দেওয়া যায়, এবং এই ক্ষেত্রে আদালত চুক্তিটি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবে না, বরং আর্থিক ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারে যদি বাদী প্রার্থনা করে। বুঝছেন? তো এই হলো কথা। এখন পরের প্যারাটা পড়ি। সুতরাং বলা যায় আইনের সাধারণ নীতি হলো স্থাবর সম্পত্তি সম্পর্কিত কোনো চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য, কিন্তু অস্থাবর সম্পত্তি সম্পর্কিত কোনো চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য না। শুধুমাত্র কতিপয় ব্যতিক্রম প্রেক্ষাপটে অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তিও সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য হতে পারে। আন্ডারলাইন করেন, শুধুমাত্র, এটা আন্ডারলাইন করেন, শুধুমাত্র কতিপয় ব্যতিক্রম প্রেক্ষাপটে অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তিও সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য হতে পারে। যেমন দেখেন, বাণিজ্যিক পণ্য যা বাজারে সর্বদা পাওয়া যায় না। দেখছেন, যেটা বাজারে কি পাওয়া যায় না বা পর্যাপ্ত না বা সাধারণ প্রকৃতির বাণিজ্যিক পণ্য না বা স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পন্ন পণ্য বিষয়ে সাধিত চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য হবে। একটা উদাহরণ দেখিয়ে যে দেখেন, এ বি এর নিকট এক বাড়ি 1000 টাকায় বিক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়। বি ক্রয় মূল্য প্রদান করলেও বিক্রয় করতে অস্বীকার করে। যেহেতু এ এবং বি এর মধ্যকার চুক্তির বিষয়বস্তু কি সম্পত্তি? স্থাবর সম্পত্তি বাড়ি, সেহেতু এমন চুক্তিভঙ্গের ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হবে না মর্মে আদালত ধরে নিবে এবং চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের ডিগ্রি প্রদান করবে। অর্থাৎ বি ক্রয় মূল্য পরিশোধ করলে এ বি এর বরাবর বাড়িটি হস্তান্তর করতে কি হবে? বাধ্য হবে। আচ্ছা, তো এই হলো কথা। আশা করি বুঝতে পারছেন। মূল যে ব্যাখ্যাটা জানা দরকার যে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত প্রতিকার না কোন ধরনের সম্পত্তির ক্ষেত্রে? স্থাবর। আর অস্থাবর হলে সেটা হতে হবে কি? দুষ্প্রাপ্য। আর এখানে যদি দেখেন 4 নাম্বার কারণটা, আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না। ওই যে আমি যা বলছি যে যার বিরুদ্ধে মামলা করলেন দেখা গেল সে দেউলি হয়ে গেছে, ওই মামলার বিষয়বস্তু ছাড়া তার কিছু নাই, তাহলে সেই ক্ষেত্রে আদালত তাকে বাধ্য করতে পারে। তো এখানে খ গ ঘ পার্থক্য কি এগুলো এত পড়ার প্রয়োজন নাই। আমি সরাসরি চলে আসেন এখানে যে চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের মামলায় বাদী যে সকল বিষয় প্রমাণ করবে, একেবারে নিচে দেখেন বাদী যে সকল বিষয় প্রমাণ করবে, মানে একটা 12 ধারার মামলায় বাদীর কি কি প্রমাণ করা লাগবে। চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের প্রতিকার মঞ্জুর করা বা না করা আদালতের গোল দিবেন বিবেচনামূলক ক্ষমতা। নাকি বাদী যদি 12 ধারার 4টা গ্রাউন্ড প্রমাণ করে, আদালত কি বাদীরে ডিক্রি দিতে বাধ্য? না, দিতেও পারে নাও পারে। অর্থাৎ এটা আদালতের সন্তুষ্টির উপর নির্ভর করে। তাই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মকদ্দমায় বাদী আদালতকে সন্তুষ্ট করবে যে চুক্তিটি চুক্তি আইন অনুযায়ী গোল দিবেন একটা বৈধ চুক্তি। কি চুক্তি? বাদীর সবার আগে দেখাইতে হবে এটা বৈধ চুক্তি। যদি দুষ্প্রাপ্য গাঁজা বেচা কেনার চুক্তি করে, যদি বলে যে এই গাঁজা সচরাচর পাওয়া যায় না, চুক্তি তারা বিক্রি মানে গাঁজা দিতে বাধ্য করেন, বলেন তো করবে কিনা? করবে না। কারণ কি? কারণ এটা তো চুক্তি বৈধ না। বুঝছেন? একটি বৈধ চুক্তি এবং বাদী চুক্তিতে তার দায়িত্ব পালন করেছে বা করতে কি প্রস্তুত। 2 নাম্বার দেখেন, তাহলে সর্বপ্রথম বাদীকে দেখাইতে হবে যে দুইজনের মধ্যে যে চুক্তিটা ছিল সেটা কি চুক্তি? বৈধ চুক্তি। আদালতকে সন্তুষ্ট করবে যে চুক্তি সুনির্দিষ্ট প্রতিকায়নের 12 ধারার আন্ডারলাইন করবেন ক থেকে গ অনুচ্ছেদে উল্লেখিত শর্তের মধ্যে সর্বনিম্ন একটা শর্ত পূরণ করতে। সর্বনিম্ন কয়টা? একটা। 4টাও হতে পারে, 3টাও হতে পারে, 2টাও হতে পারে, বাট অ্যাটলিস্ট কয়টা লাগবে? একটা।
অর্থাৎ চুক্তিটি যে এই 4টি শর্তের যে কোনো একটি শর্ত পূরণ করেছে তা বাদী প্রমাণ করবে। যেমন বাদী আদালতকে সন্তুষ্ট করতে পারে যে চুক্তিটি ভঙ্গের জন্য আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হবে না। এখন আমরা একটু জেনে রাখা ভালোতে আসি। দেখেন, জেনে রাখা ভালো আছে আপনাদের বইতে? আমরা 8টা পর্যন্ত পড়ব, এই পর্যন্ত একটু কষ্ট করতে হবে। কেবল 7:33 বাজে, একটু 2 মিনিটের বিরতি, আবার শুরু করতেছি, 2 মিনিট, বেশি না। ভাই আমরা দ্রুত শেষ করে। দেখেন, জেনে রাখা ভালো, যে সকল ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় সেটা 12 ধারা, এবং যে সকল ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য না সেটা 21 ধারায় বিধান করা হয়েছে। তাহলে কোন কোন ক্ষেত্রে বলবৎযোগ্য? কত ধারা? 12 ধারা। আর কোন কোন ক্ষেত্রে বলবৎযোগ্য না? 12 উল্টা কত জানেন? 21। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারায় গোল দিবেন 4টা ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের আদেশ দিতে পারে। কয়টা ক্ষেত্রে? 4টি। স্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তিভঙ্গের প্রতিকার পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে দেওয়া সম্ভব না, এবং অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তিভঙ্গের প্রতিকার আর্থিক ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে দেওয়া যায়। এটা আমরা অলরেডি জানি। সবশেষের পয়েন্টটা দেখেন, আন্ডারলাইন করেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 22 ধারায় বলা হয়েছে চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণ মঞ্জুর করা আদালতের বিবেচনামূলক এখতিয়ার। মানে 12 ধারার ডিক্রি দিবে কি দিবে না এটা আদালতের কি ক্ষমতা? বিবেচনামূলক ক্ষমতা। কত ধারায় বলেছে? 22 ধারায়। আমরা 12 ধারার মামলার কোর্ট ফি দেখেন, আসেন কোর্ট ফি। 12 ধারা চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের মামলায় মূল্যের আনুপাতিক বা অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। কি কোর্ট ফি? যেমন বিক্রয় চুক্তি সুনির্দিষ্ট কাজ সম্পাদনের মকদ্দমার ক্ষেত্রে চুক্তির প্রতিদান বা মূল্য অনুযায়ী কোর্ট ফি দিতে হবে। তাহলে কোর্ট ফি দিতে হবে চুক্তির প্রতিদান অনুসারে। মানে ওই ধরেন একটা জমি বিক্রি করতেছে 10 কোটি টাকায়, তাহলে 10 কোটি টাকার অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে। তামাদি দেখেন, তামাদি তামাদি আইন 1908 এর আন্ডারলাইন করবেন 113 অনুচ্ছেদ অনুযায়ী চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ গোল দিবেন 1 বছর। কত বছর? 1 বছর। পরের লাইনগুলো ভিভিআই, যে ক্ষেত্রে চুক্তি পালনের জন্য আন্ডারলাইন করবেন নির্ধারিত তারিখ থাকে তখন থেকে, এটা আন্ডারলাইন করেন। এটার অর্থ বুঝেন। আপনার চুক্তিতে বলা আছে যে 6 মাসের মধ্যে টাকা দিবা, 6 মাসের মধ্যে সে টাকা দেয় নাই, তাহলে তামাদি মেয়াদ গণনা হবে কখন? 6 মাস পর থেকে। 6 মাস পর থেকে। আর যদি চুক্তিতে কিছু বলা নাই, কিন্তু চুক্তিতে বলা আছে যে বাকি টাকা ক্রেতা বাকি টাকা দিলে বিক্রেতা দলিল করে দিবে। এখন ক্রেতা টাকা নিয়ে ঘুরতেছে, বিক্রেতা বলে যে আজ দেবো কাল দেবো, ঘুরাচ্ছে, আরে কয়দিন পরে দিবানি। এরকম করতে 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 5 বছর পরে বলছে তোমার কাছে আমি জমি বিক্রি করবো। তাহলে কখন থেকে তামাদি মেয়াদ? যেদিন অস্বীকার করছে সেদিন থেকে। এই যে দেখেন, যখন অনুরূপ কোনো আন্ডারলাইন করবে নির্দিষ্ট তারিখ থাকে না, সেই ক্ষেত্রে গোল দিবেন বাদী যখন অবগত হয়। বাদী যখন অবগত হয় যে চুক্তি পালনে গোল দিবেন অস্বীকৃত হয়েছে, তখন থেকে চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের মকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ গণনা শুরু হয়। তাহলে 12 ধারার এই অংশটুকু গুরুত্বপূর্ণ যে 1 বছর গণনাটা কখন থেকে হবে। নির্দিষ্ট মেয়াদ থাকলে মেয়াদ থেকে 1 বছর, আর যখন কোনো নির্দিষ্ট মেয়াদ না থাকে তখন কখন? যখন বাদী অস্বীকার সম্পর্কে অবগত হবে তখন থেকে 1 বছর। কি কোর্ট ফি? অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। এখন দেখেন নিবন্ধন, ওই যে চুক্তিটা, এই যে মামলাটা করে 12 ধারার মামলা কিন্তু বায়না চুক্তি নিয়ে। কি বলেন? বায়না চুক্তি নিয়ে। এখন ওই বায়না চুক্তিটা কি নিবন্ধিত হতে হবে কিনা? প্রথম কথা হলো নিবন্ধন হওয়ার প্রয়োজন নাই, তবে আইনে যদি কোনো নির্দিষ্ট বিধান করে যে অমুক চুক্তি নিবন্ধন হওয়া লাগবে, তাহলে অবশ্যই নিবন্ধন হওয়া লাগবে। এই যে দেখেন, চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের ক্ষেত্রে চুক্তিটি নিবন্ধিত হওয়ার প্রয়োজন নেই। পরীক্ষা যদি প্রশ্ন আসে যে 12 ধারার চুক্তি প্রবলের মামলার ক্ষেত্রে চুক্তি কি নিবন্ধিত হওয়া বাধ্যতামূলক? না। বল দিবেন মৌখিক চুক্তিও সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য। এটা ভিভিআই মৌখিক চুক্তি বইতে আছে। মৌখিক যদি বলে যে চুক্তিটি কি 12 ধারার মামলা কি শুধু লিখিত চুক্তির ক্ষেত্রে?
না, মৌখিক ও লিখিত উভয়। কিন্তু আইনে চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের ক্ষেত্রে চুক্তি নিবন্ধন বাধ্যতামূলক করা হলে, কিন্তু যদি কোনো আইনে চুক্তি নিবন্ধন কি করা হয়, বাধ্যতামূলক করা হয়, সেই ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের জন্য চুক্তিটি অবশ্যই নিবন্ধিত হতে হবে। যেমন দেখেন, আন্ডারলাইন করেন, 21 ক ধারা অনুসারে গোল দিবেন স্থাবর সম্পত্তির বায়না চুক্তি। স্থাবর সম্পত্তির বায়না চুক্তি মানে বিক্রির যে চুক্তিটা করছেন, স্থাবর সম্পত্তি জমি জমা সুনির্দিষ্টভাবে বলবৎ করার ক্ষেত্রে চুক্তিটি অবশ্যই নিবন্ধিত হতে হবে। আমি একটু সহজ করে দিই, 12 ধারার মামলা করতে হলে চুক্তি লিখিত নাকি মৌখিক? লিখিত মৌখিক দুইটাই। চুক্তি কি নিবন্ধিত হবে কিনা? না। তবে নির্দিষ্ট কোনো চুক্তির কথা যদি নিবন্ধনের কথা বলা থাকে তাহলে অবশ্যই নিবন্ধিত হতে হবে। যেমন 21 ক সামনে গিয়ে পড়বো, কি চুক্তি? স্থাবর সম্পত্তির বায়না চুক্তি। স্থাবর সম্পত্তির বায়না। যদি অস্থাবর সম্পত্তি হয় নিবন্ধনের দরকার নাই। যদি স্থাবর সম্পত্তি লিজ চুক্তি হয় নিবন্ধনের দরকার নাই। স্থাবর সম্পত্তি বন্ধক চুক্তি হয় নিবন্ধনের দরকার নাই। তাহলে কোন চুক্তিটা বাধ্যতামূলক? নিবন্ধন স্থাবর সম্পত্তির বায়না। বুঝছেন? আমরা এরপরে চলে যাবো 21 ধারা। এই প্রশ্ন টশ্ন পড়বো না, এই প্রশ্ন টশ্ন সব পড়তে হবে 21 ধারা পড়ার পরে। 21 ধারা বেশ দূরে। আজকে এই পর্যন্ত থাক। আগামী দিন আমরা 21 ধারা থেকে শুরু করব, প্লাস আগামী দিন অনেক বেশি পড়া হবে, সেই প্রস্তুতি নিয়ে আইসেন। বলেন, কোন প্রশ্ন থাকলে করেন। আবার দিনেশ প্রশ্ন করবে, দেন আবার বলেন। এই যে চুক্তি রিলেটেড যেটা পড়লাম, যে স্থাবর সম্পত্তি বায়না চুক্তি এটা বলছেন, কিন্তু এর ওই ব্যতিক্রম কিছু আছে কিনা বা প্রতিকার কিছু আছে কিনা? আমি কিন্তু আবার প্রশ্নটা হলো প্রতিকার কিছু আছে কিনা। প্রতিকার কি? প্রতিকার হলো দাদা হোসেন ভাইয়ের কাছ থেকে আমার সাথে একটা চুক্তি হলো যে আমার 5 কাঠা জমি দেবে, আমি এই মর্মে আমি ওটা নিবন্ধন করছি, দলিলটা আমি নিবন্ধন করছি। হ্যাঁ কিন্তু দেখা যায় যে 1 বছরের মধ্যে দলিল করে আমার দেবে। হ্যাঁ ওই ডিটের ভিতরে ওই কথাটা লেখা আছে দলিলের ভিতরে, হ্যাঁ কিন্তু 1 বছর পরে ভাই আমার আর দিল না। হ্যাঁ। কিন্তু আমার প্রতিকার কি? আপনি তো মামলা করবেন 12 ধারার, বিক্রি যাতে করে সেই জন্য। এতক্ষণ করে কি বলেন? দিল না বলেই তো আপনি 12 ধারা মামলা করবেন। আপনি আদালতে গিয়ে দেখাবেন যেমন অপরিণয় ক্ষতি হয়ে গেছে, স্থাবর সম্পত্তি ক্ষতি নির্ণয়ের মানদণ্ড নাই। ঠিক আছে। তো ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর আগামীকাল পরীক্ষা আছে, সুনির্দিষ্ট প্রতিকারের ক্লাস টেস্ট থাকবে, পড়ে আইসেন যে পর্যন্ত পড়ছি। আল্লাহ হাফেজ।